দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের আজকের লাইভটি শুনছেন সকলকে অভিনন্দন জানিয়ে শুরু করছি নতুন প্রজন্মের মননী ডক্টর জাফরুল্লাহ চৌধুরী শিরোনামের সাপ্তাহিক আলোচনা সভা। তো আজকের আলোচনা সভায় আমাদের সাথে যুক্ত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক নাসিম আক্তার হোসাইন। তিনি একজন বিশিষ্ট লেখক, নারী, শ্রমিক এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার আন্দোলনের কর্মী। আমাদের সাথে আরো আছেন গণবিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ম্যাডাম ডক্টর লাইলা পারভীন বানু। তিনি রণাঙ্গনে যুদ্ধক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের সেবা দিয়েছেন, যুদ্ধ করেছেন এবং পরবর্তী সময় গণস্বাস্থ্যের সাথে তার জীবনের বড় একটা সময় অতিবাহিত করেছেন এবং মানুষের অধিকার নিয়ে মানুষের জন্য কাজ করেছেন। আমাদের সাথে আরো আছেন গণবিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম এবং সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আমাদের সকলের প্রিয় শহীদ মল্লিক স্যার। তিনি এই অনুষ্ঠানের পরিকল্পনা এবং চিন্তায় ছিলেন। এবং আমাদের সাথে আছেন গণবিশ্ববিদ্যালয়ের অগ্নিসেতু সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক লাবণ্য তরফদার। তো আজকের অনুষ্ঠানে আমি প্রথমে চলে যাচ্ছি ডক্টর নাসিম আক্তার ম্যাডামের কাছে। ম্যাম কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি বলতে হবে, কিন্তু আসলে কি আমরা ভালো থাকি? সার্বিক অর্থে কখনোই যখন মানুষ ভালো থাকে না, সমাজ ভালো থাকে না, পরিবেশ পরিস্থিতি আসলেই দুঃসহ হয়ে ওঠে, তখন আমরা ওই আর কি জোর করেই অনেকটা ভালো থাকি। আচ্ছা, আমি এই পর্যায়ে ডক্টর লাইলা পারভীন বানু ম্যামের কাছে একটু জিজ্ঞেস করবো। ম্যাম আপনি কেমন আছেন? আমি ভালো আছি এবং আশা করব বাংলাদেশও ভালো থাকবে যদি আমরা যারা নতুন প্রজন্ম তাদের মানসিক অবস্থাটা এবং আলোকিত করতে পারি তাদের, তাহলে সব কিছু নিয়ে, শুধু মানুষ না পরিবেশ সব কিছু নিয়ে ভালোর দিকে চিন্তা করতে হবে। ধন্যবাদ। আচ্ছা, এই পর্যায়ে আমি শহীদ মল্লিক স্যারের কাছে যেতে চাই। স্যার আপনি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, কেমন আছেন? আমি নাসিম ম্যাডামের সাথে একটু সুর মিলে কথা বলতে হয়, আমার মাঝে মাঝে হয়ে যায়। আসলে সত্যি ভালো আছি বলতেই হয় সবকিছু মিলে, কিন্তু আসলে কি আমরা ভালো আছি? হ্যাঁ, তবে ভালো থাকার যুদ্ধটাও ভালো থাকা। আসলে এই যে নাসিম ম্যাডাম বা লায়লা ম্যাডাম যে তাদের জীবনের সূচনা থেকে যে যুদ্ধটা চালিয়ে রাখছেন এখনো, আসলে সেই যুদ্ধটা যে চলছে এটাই ভালো থাকার প্রেরণা। আমি মনে করি, আমার কাছে মনে হয় যে ভালো থাকবার প্রেরণাটা এই জায়গাটাতেই ভালোই আছে আসলে। কারণ সমাজে কখনোই আমার চাওয়াই সবকিছু হবে না, বিষয়টা সেরকমই, কিন্তু বদলাবার আগ্রহটাই হচ্ছে মূল বিষয়। ধন্যবাদ। ধন্যবাদ। তো আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে সমাজ পরিবর্তনে গণস্বাস্থ্য এবং গণবিশ্ববিদ্যালয়। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা আজকে আলোচনা করব। তো আলোচনা শুরুতেই আমি ডক্টর নাসিম আক্তার হোসেন ম্যামের কাছে চলে যাচ্ছি এবং ম্যামের কাছে জানতে চাচ্ছি, ম্যাম ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর সাথে আপনার কিভাবে পরিচয়? শুরুটা আসলে কিভাবে আপনাদের? শুরু তো অনেক আগে, বিকজ আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি 1971-এ, যুদ্ধের সময় আমি প্রথম বর্ষের শিক্ষার্থী, এবং আমরা রীতিমতো রাইফেল ট্রেনিং নিয়েছিলাম এবং যুদ্ধের জন্য প্রস্তুত হয়েই ঢাকা ছেড়েছিলাম। তখনই কিন্তু আমরা ওই যে, বা তার একটু আগে থেকেও আমরা মানে স্টুডেন্ট লিডার হিসেবেও মেডিকেল কলেজে যখন তিনি পড়তেন তখন উনি স্টুডেন্ট লিডার ছিলেন। এই ধরনের গল্পগুলো আমরা শুনেছি। তারপর তো মুক্তিযুদ্ধ যখন শুরু হয়ে গেল, তখন উনি কিভাবে ফিরলেন, জয়েন করলেন, কি করছেন, সেগুলো তো অবশ্যই অনেক বেশি উজ্জীবিত করেছে সবাইকে, আমাদেরকেও। আর এরপর কর্মজীবনে যখন আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আর শিক্ষক হয়ে শুধু তো ক্লাসরুমের প্রতি দায়িত্ব পালনটাই আমাদের একমাত্র কাজ হয় না, আমরাও সমাজের বিভিন্ন বিষয় নিয়ে, যেখানে ইনজাস্টিস সেখানেই আমাদেরকে, অন্যায় যেখানে সেখানেই আমাদেরকে যেতে হয়। এ ধরনের অধিকাংশ মুভমেন্টেই আমরা জাফরুল্লাহ ভাইকে পাশে পেয়েছি, সঙ্গে পেয়েছি, সেটি নারীর অধিকারের জন্য হোক, শ্রমিক অধিকারের জন্য হোক, বা পরিবেশের জন্য হোক, যা কিছুই হোক না কেন, যখনই আমরা মুভমেন্টে ছিলাম, সকল প্রকার আন্দোলনে, ইভেন শিক্ষার্থীদের অধিকার আন্দোলনই হোক না কেন,
সবসময় যে কোনো প্রকারেই হোক জাফরুল্লাহ ভাইয়ের সঙ্গে অবশ্যই যোগাযোগ হয়েছে। অবশেষে তিনি আমাকে একটি দায়িত্ব অর্পণ করেছিলেন। ইনফ্যাক্ট আমি ওভাবে প্রস্তুত ছিলাম না। সেটি হচ্ছে উনি আমাকে বললেন দ্যাট প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে সোশ্যাল সায়েন্স ইনক্লুড করা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, অনেকেই করতেও চাচ্ছে না, কিন্তু আমরা তো চাই, কিন্তু এটা খুব বোল্ড একটা পদক্ষেপ নিতে হবে এবং সেখানে অনেক কাজের বিষয় আছে। আমাকে বললেন আমাকে যেতেই হবে। এবং জাফরুল্লাহ ভাই এমন একজন মানুষ যিনি যেভাবে কথা বলতেন সেটা আপনাকে না বলা একেবারেই খুব কঠিন। আমি লিন নিয়ে চলে গেলাম গণ বিশ্ববিদ্যালয়ে এবং তখন এটার অনেক ডিটেইল গল্প আছে, কিভাবে যে সমাজ বিজ্ঞানকে আমরা গড়ে তুললাম, স্টুডেন্ট কিভাবে নিয়ে আসা হলো এবং সেখানের যে কাজ এবং প্রতিটি বিভাগকে লালন করা, শক্ত করে গড়ে তোলার জন্য চেষ্টা করা, সিলেবাস কি হবে সেখানে পর্যন্ত ওনার কন্ট্রিবিউশন, এগুলোর মধ্য দিয়ে সম্পর্কটি আরো অনেক নিবিড় এবং কমরেডশিপ এক ধরনের তো তৈরি হয়েছিল। এটাই আমরা একসাথে লড়াই করেছি, সেটাই বোধহয় বড় পরিচয়। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনার এই সুন্দর একটা অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য। এই পর্যায়ে আমি ডক্টর লাইলা পারভীন বানু ম্যামের কাছে চলে যাব। ম্যাডাম, আপনি তো একজন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, সাথে আপনি দীর্ঘদিন গণস্বাস্থ্যের সাথে ছিলেন। তো ডক্টর জাফরুল্লাহ স্যারের সাথে আপনি কিভাবে পরিচিত হলেন, একেবারে শুরুর দিকের গল্পটা যদি আমাদের। তোমরা যে প্রশ্নটা করলে আমাকে, সেটা হলো 71 সালে 1971-এ যখন মুক্তিযুদ্ধ শুরু হয়, জাফর ভাই যে লন্ডন থেকে এসছিলেন এগুলো তোমরা সবাই জানো। আমি ওটাতে গেলে এখন অনেক সময় লেগে যাবে। আমার আব্বা রাজশাহীতে পুলিশ ইন্সপেক্টর ছিলেন, ইন্টেলিজেন্স ব্রাঞ্চে। 14 এপ্রিল পাক বাহিনী রাজশাহী শহরকে দখল করে নেয় এবং সেদিন সকাল 10টার সময় আমার আব্বা সমেত অন্য অফিসারদের আমাদের সামনে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ার করে এবং ওদিন বুধবার 31শে চৈত্র ছিল, 14 এপ্রিল। ওনারা 2 জন মারা গেল, 3 জন আহত হয়ে আসলেন, তার মধ্যে আমার আব্বা এবং ওইখানকার যে ডিরেক্টর ছিলেন তিনি। তারপরে এইখানে যে ঘটনা, আমি এখানে আমার মনে হয় আজকে প্রধান অতিথি আমাদের নাসিম বানু আছেন, ওনারটাই আমরা শুনি, আমারটা না হয় আর একদিন বলবো, না হলে অনেক হয়ে যাবে। তো 12 মে আমার চাচারা রাজশাহীতে আমাকে আম্মা টাম্মা সবাইকে নিতে আসলো। আমরা 5 ভাই 1 বোন, আমি বড়। তো তখন চর, তোমরা কতটুকু জানো জানি না, রাজশাহীর চর কিন্তু রাজশাহীর মধ্যেই ছিল পদ্মার চর। ওখানে 10টা থেকে 12টা পর্যন্ত খোলা রাখা হতো, চরের ওরা বাজার করতে আসতো। তখন চরি মেয়েদের পোশাক পরে ওই আর্মি দিয়ে চেকপোস্ট দিয়ে চর হয়ে আমি বহরমপুর হয়ে জলঙ্গি হয়ে কুষ্টিয়াতে, নদিয়াতে ক্লোজ আমাদের বাড়ি, একদম বর্ডারের উপরে। ওখানে কুষ্টিয়াতে গেলাম আমার দাদা বাড়িতে। ওখানে 24শে মে তোমার পুরা গ্রাম আগুন দিয়ে দেয়, তখন আমি চলে যাই শিকারপুর, ওই বর্ডারের ওই পারে, এবং আমার চাচাকে বলি যে আমি এখন এখানেই থাকবো, মানে দাদিরা সব গ্রামের দিকে চলে গেছে, আমি ওদিকে যাব না। তো আমার বয়স এখন 20। তখন আমার চাচা বললেন তোমার আম্মাকে তো বলে এনেছি, দায়িত্ব নিয়ে এসেছি, কি বলবো? আমি বললাম আমার 20 বছর বয়স, আমি নিজের দায়িত্ব নিজে নিতে পারি। আমি একটা চিঠি লিখে দিলাম। তারপরে যা হোক অনেক কিছুর পরে আমি থিয়েটার রোডে কামরুজ্জামান হেনা, উনি আব্বার বন্ধু ছিলেন, ওনার সাথে দেখা করলাম। ওখানে তখন মহিলা মুক্তিযোদ্ধা ট্রেনিং ক্যাম্প, সাজেদা চৌধুরী ছিলেন আমাদের, সৈয়দ সাজেদা চৌধুরী, উনি ডাইরেক্টর। তো সেই ক্যাম্পে যোগ দিলাম। ওখানে
প্রথম ব্যাচ করে করে 14 সেন্ট জনস অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশন থেকে ট্রেনিং দেওয়া হতো, ওখানে হসপিটালে নিয়ে যে ট্রেনিং দেওয়া হতো, যা হোক। আর তাদের চিকিৎসারিটা থিয়েটার রোডের থেকে ওষুধপাতি সব আমি নিয়ে আসতাম। তো যা হোক, এই প্রথম 16 জনকে পাঠানো হয় বিশ্রামকরণ হসপিটালে। তো এই প্রথম 16 জন যখন যায়, তাদের ওই অনেক সোজা ছিল না যাওয়াটা। তো ওখানে জাফর ভাই পরে তাদের খবর পেয়ে তাদের লাস্ট যে জঙ্গলে ছিল সেখান থেকে নিয়ে যায়। তারপর থেকে জাফর ভাইয়ের সাথে আমার পরিচয়, সামনাসামনি না হলেও যোগাযোগ। দেশ স্বাধীন হওয়ার পরে আমি আমার পড়াশোনা 3rd ইয়ার মেডিকেল স্টুডেন্ট ছিলাম, সব শেষ করলাম। তারপরে আমি অ্যানাটমিতে লেকচারার ছিলাম। 76-এ পিজিতে চান্স পেলাম অ্যানাটমিতে পোস্ট গ্রাজুয়েট করার। তখন আমি গণস্বাস্থ্যে যে 3-4 দিন থাকলাম। তখন দেখলাম সেই যে আমরা মেয়েগুলোকে পাঠিয়েছি তারা কিন্তু এখনো যুদ্ধ করে যাচ্ছে। গীতা, ইরা, গীতা মজুমদার, এরা সবাই আছে ওখানে, সবাই না হলেও বেশিরভাগ ওখানে। ওদের সাথে থেকে তখন আমার মনে হলো যে আমি আবার এরা যে যুদ্ধটা করছে জাফর ভাই সমেত, এই যে গ্রামে আমাদের সামাজিক অবস্থা, এই যে গ্রামের মহিলাদের করা, এই যুদ্ধে আমি যোগ দিব। জাফর ভাইয়ের সাথে কথা বললাম, জাফর ভাই বললো আপনার পোস্ট গ্রাজুয়েট শেষ করে আসেন। আমি বলছি না, আমি যে রাজশাহীতে রেজিগনেশন দিয়ে চলে আসলাম। উনি বললেন আপনি ছুটি নিয়ে আসেন। আমি বললাম না, আমি একমাত্র মেয়ে, খুবই আরামে মানুষ হয়েছি, আমি যদি করি, আমি এখানে যে অবস্থা গ্রামে তাঁবুতে আমি থাকতে পারবো না, চলে যাবো। তো আমি ওই আমার নৌকাটা ডুবিয়ে দিয়ে আসলাম। তারপর থেকে এই জাফর ভাইয়ের সাথে, তখন আমি বিবাহিত না, তো বিরাট যে জাফর ভাইকে পদে পদে চেনা, আমাদের তখন ধান খেতে, ধান কাটার সময় একসাথে সব কিছুর সাথে যুক্ত। তা আমার মনে হয় আমার এটা আর একদিন বলি, কেন আজকে আমরা নাসিম ম্যাডাম যেহেতু এসছেন, ওনার সাইডটা উনি বলুক। আমারটা হলো গণস্বাস্থ্যের মাটিতে নিজের ঘাম ফেলে সেইখান থেকে উঠে আসা গণবিশ্ববিদ্যালয় পর্যন্ত। অসংখ্য ধন্যবাদ ম্যামকে। এ পর্যায়ে আমি লাবণ্য তরফদারকে প্রশ্ন করবো। লাবণ্য তরফদার, আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, মনে হয় যান্ত্রিক ত্রুটির কারণে লাবণ্য তরফদার আমাদেরকে শুনতে পাচ্ছে না। এ পর্যায়ে আমি আবারও নাসিম আক্তার ম্যামের কাছে চলে যাবো। ম্যাম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ম্যাম, আপনি তো গণবিশ্ববিদ্যালয়ে আসলেন এবং গণবিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ এবং অন্যান্য বিভাগকে লালন করা শুরু করলেন। এই যে গণবিশ্ববিদ্যালয় তৈরি করা এবং গণবিশ্ববিদ্যালয়ে ছাত্র নিয়ে আসা, তখন আপনাদের স্বপ্নটা কি ছিল? এই স্বপ্নকে ধারণ করে আপনারা একেবারে রুট লেভেল থেকে ছেলে মেয়েদেরকে নিয়ে এসে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মতন একটা প্রতিষ্ঠানে সমাজবিজ্ঞান, বাংলা, এই ধরনের বিষয়গুলোতে পড়াতে আগ্রহী করতে শুরু করলেন? আসলে আমার এখানে সরাসরি প্রশ্নতে যাওয়ার আগে একটু এটার সঙ্গে সম্পৃক্ত বিষয়ে যেতে হবে। গণবিশ্ববিদ্যালয় কিন্তু গণস্বাস্থ্য কেন্দ্রের যে দর্শন, সেটা থেকে বিচ্ছিন্ন কিছু নয়, তাই তো? আবার গণস্বাস্থ্য কেন্দ্র যে প্রতিষ্ঠিত হয়েছে, এটি প্রতিষ্ঠিত হয়েছে মুক্তিযুদ্ধের যে দর্শন, মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার এবং মুক্তিযুদ্ধের যে স্বপ্ন যদি বলি, সেটাকে কেন্দ্র করে স্বপ্নটাকে বাস্তবে নিয়ে আসা, স্বাধীনতার স্বপ্নটাকে বাস্তবায়িত করার যে আকাঙ্ক্ষা, তীব্র আকাঙ্ক্ষা, সেটা থেকে গণস্বাস্থ্য কেন্দ্র এবং সেই আলোকে গণ বিশ্ববিদ্যালয়। কারণ স্বাস্থ্যের অধিকার নিশ্চিত করা সকল মানুষের জন্য, এটা যে একটি ফান্ডামেন্টাল রাইটস এবং সকলকেই যে এই অধিকার দিতে হবে, এটি যেমন ছিল একটি লক্ষ্য এবং উদ্দেশ্য গণস্বাস্থ্য কেন্দ্রের, বিশেষত দরিদ্র এবং সুবিধা বঞ্চিত মানুষের কাছে। একইভাবে জাফরুল্লাহ ভাই বিশ্বাস করতেন, তার দর্শনের একটি বড় জায়গা জুড়ে ছিল দ্যাট মানুষকে শিক্ষিত করে তুলতে হবে এবং শিক্ষাতে যদি তাদের অ্যাক্সেস এবং তাদের যে
আপনার উপযুক্ত শিক্ষা যদি না দেওয়া যায় তাহলে তাদের কিন্তু মুক্তিটা হবে না। যেভাবে তিনি মনে করতেন দ্যাট স্বাস্থ্য একটি বেসিক রাইট এবং স্বাস্থ্য সেবা দিতে হবে, এটা একটা ভিশাস সাইকেলের মধ্যে পড়ে গেছে। কারণটা হচ্ছে যেহেতু স্বাস্থ্যসেবা নিতে পারছে না, অসুস্থ হয়ে পড়ছে এবং স্বাস্থ্য দুর্বল হয়ে যাচ্ছে, তো ক্লান্ত থাকছে, রুটি রোজগার করতে পারছে না, দরিদ্র হয়ে যাচ্ছে, দরিদ্র থেকে আরো দরিদ্র হয়ে যাচ্ছে, এটা একটা ভিশাস সাইকেল অফ পভার্টির মধ্যে ঢুকে পড়লো। একইভাবে তিনি আমাদেরকে যেটা অনেক সময় বলেছেন দেন আরেকটি বড় বিষয় হচ্ছে শিক্ষা। শিক্ষাটা একেবারে প্রাইমারি লেভেল থেকে বিস্তৃত করে উচ্চ পর্যায়ের শিক্ষা পর্যন্ত আপনার শিক্ষাটাকে যত্নশীল হয়ে গড়ে তুলতে হবে এবং সেই লক্ষ্যে কিন্তু গণস্বাস্থ্য কেন্দ্র প্রচুর, আমি জানি লালাপা আরো ভালো জানবেন, প্রচুর স্কুল প্রাইমারি এবং সেকেন্ডারি লেভেলে প্রচুর স্কুল আছে, কমিউনিটি লেভেলে গ্রামে গ্রামান্তরে আছে। তাছাড়া মেডিকেল কলেজ তো প্রতিষ্ঠিত হলো, তারপরে ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স আছে, একটি কলেজও আছে, তারপর ধরুন গণবিশ্ববিদ্যালয়। এখন নামটি থেকেই বোঝা সম্ভব দ্যাট এটিও যে জনগণের স্বাস্থ্য এবং জনগণের শিক্ষা, জনগণতন্ত্র প্রতিষ্ঠা একটি রাষ্ট্রে, যে রাষ্ট্রটি মুক্তিযুদ্ধের মাধ্যমে জন্ম লাভ করেছে, মানুষের রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে, এই সবগুলো কিন্তু ইন্টারকানেক্টেড, একটার সঙ্গে আরেকটা যুক্ত। এখন এই লক্ষ্যে যখন আমরা শিক্ষা, গণবিশ্ববিদ্যালয় শিক্ষার কথা বলি, এখানে আমি মনে করি দ্যাট জাফর ভাই ভেবেছিলেন দ্যাট শুধুমাত্র টেকনিক্যাল এডুকেশন, বিজ্ঞানের বিষয় নয়, সমাজ বিজ্ঞান পড়াতে হবে, এখন বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য ইত্যাদি পড়াতে হবে। তা না হলে একটা হোলিস্টিক নলেজ হওয়া সম্ভব নয়, একটি মানুষের পরিপূর্ণতা আসা সম্ভব নয়। এখন যেহেতু এটি প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক নয়, সুতরাং এখানে কিন্তু একটি বড় প্রশ্ন থাকে, হ্যাঁ কোনটা খুলবো, এটি আমাদের স্টুডেন্ট পাবো কিনা, লাভজনক হবে কিনা। এটি প্রাইভেটাইজেশনের মূল মন্ত্র, জাফরুল্লাহ ভাইয়ের জন্য নয়, গণস্বাস্থ্যের কেন্দ্রের জন্য নয়। সুতরাং এটা কোনো মাথা ব্যথাই ছিল না। বাণিজ্যিক উদ্দেশ্যে এই বিশ্ববিদ্যালয় মোটেও গঠিত হয়নি, হয়েছে মানুষ তৈরি করার জন্য। এবং সেই উদ্দেশ্যে একের পর এক সমাজবিজ্ঞানের বিষয়গুলো ঠিক আছে আনতে হবে, ঠিক। এখন আমাদের শিক্ষার্থীও তো প্রয়োজন। আপনারা, আমি জানি না আজ আর বিশ্বাস করবেন কিনা, খুব গল্পের মতো শোনায় দ্যাট আমরা পুরো এলাকায় চলে গেলাম টিম করে করে, একদম মানুষের সঙ্গে বসলাম এবং বললাম গণস্বাস্থ্য কেন্দ্র, হ্যাঁ হ্যাঁ চিনি, ও আচ্ছা এখানে বিশ্ববিদ্যালয় হয়েছে, এখানে যে শিক্ষার সুযোগটি হয়েছে এবং এখানে যে সুবিধাবঞ্চিত মানুষ উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবে, এই মেসেজটি আমরা কিন্তু ঘরে 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 এলাকায় গিয়ে পৌঁছে দিলাম। এবং একটি ছোট্ট গল্প বলি, একটি মাটি কাটা শ্রমিক, তার পরিবার, মা, মেয়েটি ইন্টারমিডিয়েট পাস করেছে, একটু ছোট, এরকম অনেক আছে দ্যাট যখন আমরা উঠোনে বসে গল্প করছিলাম শুনে টুনে বললো, কিন্তু পড়বে কেমন করে, টাকার ব্যাপার আছে। তো আমি বললাম হ্যাঁ সেটা হয়তো একটু আছে, কিন্তু প্রথমত তো আপনি সেটা চান কিনা। তারপর আমাদের কথা শুনে তার এতটাই ভালো লাগলো এবং গণস্বাস্থ্যকে সে চেনে, বললো আরে ও মাইয়া পড়ানোর জন্য আমার ওর বাপের কাছে টাকা চাইতে হইব না, আমি মাটি কাইটা একটু একটু কইরা যে টাকাটা জমাই ওইটা দিয়া আমি ওরে পড়ামু, কিন্তু এটা চাইমু দ্যাট ওই জাফরুল্লাহ সাহেব আছে না, ওই রকম যেন একজন ভালো মানুষ হইতে পারে সে, তাইলে আমি পড়ামু। দেখুন মানুষের কাছে তার যে ইমপ্রেশন, এবং সে ডিড ইট, করেছেন। এবং তখন আমি ফিরে এসে জাফরুল্লাহ ভাইকে গল্পটা বলে বললাম এমন যদি হয় তখন কি করবেন। বলল যে তুমি চিন্তা করছো কেন, কোনো সমস্যা নাই, কারণটা হচ্ছে অবশ্যই শিক্ষার ব্যয় বিশ্ববিদ্যালয় ম্যাক্সিমাম যতটুকু সম্ভব বহন করবে এবং সেও কিছুটা বহন করবে। এভাবে মেয়েটি কিন্তু পাশ করেছিল এবং সে একটি ডেভেলপমেন্ট সেক্টরে জব করছে, এখনো করছে। এই যে দাঁড় করিয়ে দেওয়া, এরকম বহু গল্প আছে যেভাবে বিশ্ববিদ্যালয়টির সঙ্গে কানেক্টিভিটি তৈরি করা হয়েছে এলাকার মানুষজনের, যারা কিনা বেশিরভাগই হচ্ছে শ্রমের বিনিময়ে বাঁচেন। খুব ধনাঢ্য পরিবার নেই তা বলবো না, কিন্তু তাদের তো ঢাকা মুখিতা আছে।
বাট আমাদের লক্ষ্য ছিল সাধারণ মানুষের কাছে এই কথাটি পৌঁছে দেওয়া, শিক্ষার উদ্দেশ্যটির কথা বলা, এবং সেই লক্ষ্যে জাফরুল্লাহ ভাই সত্যি সত্যি বিশ্ববিদ্যালয়টি সেই লক্ষ্যের দিকে নিয়ে যেতে পেরেছেন। শুরুতে এখনো হয়তোবা সেদিকেই আছে, কারণ সিলেবাস গুলো দেখলে আপনারা বুঝবেন। যখন আমরা কি শেখাবো, ফর এক্সাম্পল মুক্তিযুদ্ধ নিয়ে যে একটি আন্ডারগ্রেড লেভেলে বিশ্ববিদ্যালয়ে কোর্স দেওয়া প্রয়োজন, সেটি পর্যন্ত তখনও কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোনো কোর্স ছিল না। সোশ্যাল সায়েন্সে বলছি, গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমবার আমরা ডিজাইন করলাম এবং এটি আমরা অন্তর্ভুক্ত করলাম। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় বসে আমাকে বলেছে যে ক্রেডিট গোজ টু গণ বিশ্ববিদ্যালয়, যে এই কোর্সটি তারা প্রথম ইন্ট্রোডিউস করেছেন। তাছাড়াও যে কোনো সমাজবিজ্ঞানের পাঠের জন্য যে সাহিত্য পাঠ করা একেবারেই মানে মানুষের জীবন সম্পর্কে জানা জরুরি, সেজন্য নির্দিষ্ট যে কারিকুলাম তার সঙ্গে জাফরুল্লাহ ভাই ভাবলেন যুক্ত করি আমরা সাহিত্য, রেলেভেন্ট, যেখানে যেটা হয়তো কোনো কবিতা, হয়তো কোনো উপন্যাস, হয়তো কোনো গল্প, জীবনের কথা, সেগুলোও কিন্তু যুক্ত করা হয়েছে। আরো ইম্পর্টেন্ট হচ্ছে যে তাদেরকে কিন্তু বিভিন্ন কর্মক্ষেত্রের সঙ্গেও যুক্ত করা। এটা জাফরুল্লাহ আরেকটি দর্শন, শিক্ষা দর্শন, যে না শুধু শুধু পড়ে পড়ে চলে যাবে না, পড়াকালীনই সে যুক্ত হবে, কোনো একটা কর্মক্ষেত্রে যুক্ত থাকবে, সেখানে সবকিছু শিখবে, জানবে, বুঝবে, সেটার উপরে তাকে মার্কস দেওয়া হবে এবং এটাও শিক্ষার একটি অংশ হবে। এই বিষয়গুলো একেবারেই নতুন এবং আমি খুবই উজ্জীবিত হয়ে জাফরুল্লাহ ভাইয়ের সঙ্গে তার স্বপ্নটি বাস্তবায়নের জন্য চেষ্টা করেছি খানিকটা, এবং আমরা সবাই মিলে যে টিম আমরা তৈরি করেছিলাম সবাই খুব মনোযোগী হয়ে তৈরি করেছে একটি শিক্ষা কার্যক্রম। সেটি অবশ্যই এখনো অনেকাংশেই অন্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে ভিন্ন রকমের। ধন্যবাদ ম্যাম আপনাকে। তো এই পর্যায়ে আমি লাবণ্য তরফদারের কাছে যাব। লাবণ্য তরফদার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি দাদা, শোনা যাচ্ছে। আপনাদের বর্তমান সেমিস্টার ফি কি ক্রমবর্ধমান নাকি কম? আমাদের এখন হচ্ছে সেমিস্টার ফিগুলো একটু বাড়ানো হচ্ছে, আগের তুলনায় অনেকটাই। আগের তুলনায় অনেকটাই বেড়ে গেছে। আপনাদের কি গ্রামে যাওয়া, গ্রামের সাথে কাজ করা, এই ধরনের ব্যাপারগুলো হয়? আপনারা কি টিম করে গ্রামে যান? বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে যাওয়া হয়? এরকম কোনো ব্যাপার আমি মানে এখন তো আমি বর্তমান পড়াশোনা করতেছি, আমি পাইনি এখন পর্যন্ত। আচ্ছা আচ্ছা। তো আরেকটা প্রশ্ন লাবণ্য তরফদার আপনার কাছে, আপনারা যারা পড়েন, আপনাদের যে সহপাঠী, তারা কোন ধরনের পরিবার থেকে আসছে? সবাই কি ধনী পরিবার নাকি এর ভিতরে একেবারে নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েও আছে? কেমনটা দেখেন? ধনীদের বাংলায় বেশি নাকি গরিব? মধ্যবিত্ত পরিবারের মানে স্টুডেন্টই বেশি। আমার সহপাঠীদের অনেক ক্ষেত্রে তাই দেখছি, ধনী মানে হাতে গোনা এক দুইজন হবে, আর নিম্নবিত্ত আছে এখানে অনেক, নিম্নবিত্ত আর মধ্যবিত্তই বেশি। কারণ ধনী যারা আছে তারা দেখা যাচ্ছে যে ঢাকামুখী, তাদের একটা প্রবণতা আছে যে ওখানে পড়ার জন্য, আর এখানে আমাদের মতন মধ্যবিত্ত নিম্নবিত্ত এরাই হচ্ছে বেশি পড়াশোনা করে। আচ্ছা, তো আপনি কি বিশ্বাস করেন যে যেভাবে গণবিশ্ববিদ্যালয়ের ফি গুলো বৃদ্ধি পাচ্ছে, আগামী 10 বছর পর আপনি আপনার ছোট বোনকে পড়াতে পারবেন এই বিশ্ববিদ্যালয়ে? না, এটা এখন যেরকম ভাবে বাড়তেছে দেখা যাচ্ছে সম্ভব না, মানে একটা নিম্নবিত্ত মধ্যবিত্তের কাছে এটা কষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে আপনারা শুনলেন যে গণমুখী এবং সমাজের উপর ভিত্তি করে সমাজের চাহিদা অনুযায়ী শিক্ষা কার্যক্রমগুলো তৈরি করা হয়েছিল এবং শিক্ষার্থীদেরকে ওই সমাজের উপর ভিত্তি করে একটা উন্নত মানুষ গড়ে তোলার একটা প্ল্যাটফর্ম ছিল গণবিশ্ববিদ্যালয়। এখন কি সেগুলো দেখেন? এখন কি সেভাবে বলা হয় আপনাদেরকে? না, আমরা হচ্ছে মানে সিলেবাস কেন্দ্রিক করাটাই পড়ে যাচ্ছে। আমাদের মানে এর বাইরে যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি এগুলো খুবই এখন কম, মানে নাই বললেই বলা যায়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আমি একটু শহীদ মল্লিক স্যারের কাছে চলে যাচ্ছি। স্যার, আপনি তো শুনলেন আলোচনা, তো আপনি কোনো বিষয় যুক্ত করতে চান কিনা বা কোনো প্রশ্ন করতে চান কিনা?
না, আমি যুক্ত করতে চাই না আসলে, কারণ যুক্ত করলে একই বিষয়ে দাঁড়াবে। তো আমি নাসিম আক্তার ম্যাডামের কাছে জানতে চাইবো, প্রশ্ন না আসলে, যে আহ, আহ, এই মুহূর্তে কি ম্যাডামের আসলে যেই জায়গায় যেভাবে উনি বিশ্ববিদ্যালয়ের সাথে সংযুক্ত হয়েছিলেন, যেহেতু এটা কিছুটা হলো সৃষ্টির প্রক্রিয়ার সাথে ছিলেন, কারণ একটা গল্প শুনলাম যেটা, যে একজন স্টুডেন্ট তার বাবা যেভাবে উজ্জীবিত হয়েছিল, এগুলোর অসংখ্য উজ্জীবনের গল্প আছে আসলে। তো ম্যাডাম নিজে কি বোধ করেন কিনা, এখন কি আপনি আসলে এই বিশ্ববিদ্যালয়ের সাথে নিজেকে এখনো সম্পৃক্ত বোধ করেন কিনা ম্যাডাম? একজন যিনি শিক্ষক হন তিনি আজীবন শিক্ষক থাকেন, মরার পরেও থাকেন সম্ভবত। সুতরাং যে শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সেই শিক্ষক একবার জড়িত হয়েছেন, এই সম্পর্ক কখনোই কেটে যায় না, ফিকে হয়ে যায় না। সেই অর্থে অবশ্যই আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, শিখেছি, যে বিশ্ববিদ্যালয়ে পাঠদান করেছি, ভিন্ন অর্থে যুক্ত থেকেছি, সবগুলোই আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট এবং আমি যুক্ততাই অনুভব করি। আরেকটা কারণ আছে গণ বিশ্ববিদ্যালয়ের, সেটা হচ্ছে জাফরুল্লাহ ভাই। কারণ তিনি এমন একজন ব্যক্তি যিনি মানে তার নীতি, তার যে দৃঢ়তা, সত্যের জন্য, লক্ষ্য অর্জনের জন্য তিনি যেভাবে নিজের জীবনকে উৎসর্গ করেছেন এবং প্রতিষ্ঠানের পর প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, এটা তো ভুলে যাবার নয়। এটা যদি আমি ভুলে না যাই, তাহলে তার যে কর্মের ফলে সৃষ্ট যে প্রতিষ্ঠানগুলো, সেগুলোকে প্রতিও কি আমাদের ভালোবাসা কমে যাবে কখনো? মোটেও না। না, না, ধন্যবাদ ম্যাডাম। আমি অবশ্য মানে সঞ্চালকের অনুমতি নিয়ে আমি একটা সাপ্লিমেন্টারি কোশ্চেন করতে চাই, যেহেতু জানাই জায়গা আসলে। সেক্ষেত্রে অনুভূতির, যেহেতু এটা সত্যি যে আমি নিজেও ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এবং ধারণ করারও চেষ্টাই করি যে আসলে শিক্ষক সবসময় শিক্ষক, এবং শিক্ষক নিজেকে একটু মর্যাদাশীলই ভাবতে হবে আসলে নিজেকে অন্য জায়গায়। তো আপনি ম্যাডাম যেহেতু নানান জায়গায় মানে পড়েছেন, পড়িয়েছেন, তো আর গণবিশ্ববিদ্যালয়ের যেহেতু এর একটু ভিন্ন প্রেক্ষাপটে জন্ম, আসলে মানে শিক্ষা প্রতিষ্ঠান ছিলই অনেক, আসলে বেসরকারি বিশ্ববিদ্যালয় হলেও এটা ভিন্ন। তো আপনি আসলে এই অন্য সব বিশ্ববিদ্যালয়ের সাথে এই গণবিশ্ববিদ্যালয়ের কি সাদৃশ্য দেখেন, বা কেন এটা আসলে মানে, বা কোনো কিছু দেখেন কিনা, মানে কোনো ভিন্নতা খুঁজে পান কিনা, বা যেটা আপনি শুরু করেছিলেন সেইটার ধরে রাখবার জন্য আপনার নিজের কোনো চিন্তা আছে কিনা আসলে এখন পর্যন্ত? আচ্ছা, গণ বিশ্ববিদ্যালয় এবং গণস্বাস্থ্য কেন্দ্র এবং জাফরুল্লাহ ভাই সব মিলে তার দর্শন এবং তার যে কর্ম প্রতিষ্ঠান, এগুলোর বিষয়ে আমাদের যে প্রজন্মের যে ধারণা, সেটা থেকেই কিন্তু উনি বলায় আমি রাজি হয়ে গিয়েছিলাম যে ঠিক আছে, আমি কিছুটা সময় অবশ্যই একটু হলেও যদি আমি ইমারত বিল্ডিং এ কাজ করতে পারি, সেই কাজটা আমি করতে চেয়েছি। আমি বিল্ডিং এর সঙ্গে যুক্ত থাকতে চেয়েছি, কারণ বিল্ডার হওয়ার যে আলাদা একটা আনন্দ থাকে, সেটি নেওয়ার জন্য একটি উৎসাহ ছিল বটে। তখন যেভাবে গণস্বাস্থ্য কেন্দ্র আপনার পিপল ওরিয়েন্টেড একটি প্রতিষ্ঠান, পিপলের জন্য গড়ে তোলা একটি প্রতিষ্ঠান, গণ বিশ্ববিদ্যালয়ও কিন্তু সেই একই আদর্শেই গড়ে উঠেছে। সুতরাং এটা রিফ্লেকশনটা কোথায় আমরা দেখতে পাবো? দেখতে পাবো তার বিদ্যাচর্চার জন্য যে সিলেবাস তৈরি করেছি, পাঠ্যক্রম তৈরি করেছি, পাঠদান কিভাবে দিচ্ছি, অথবা সম্পৃক্ততা কিভাবে তৈরি হচ্ছে। গণবিচ্ছিন্ন মানুষ পরিণত করছি ওটাকে একটা ফ্যাক্টরি, ওখানে আমরা এমন মানুষ তৈরি করছি যার সমাজের সঙ্গে, সাধারণ বা দরিদ্র মানুষের সঙ্গে কোনো সম্পর্ক নেই, নাকি নয়? তাহলে কি করতে হবে? এই যে কানেক্টিভিটি তৈরি করার যে একটি বিষয়, এগুলো কিন্তু শিক্ষা কার্যক্রমেরই অংশ ছিল।
এবং তখন সেগুলো কার্যত কিন্তু করাও হতো। যেমন ওই যে একটু আগে লাবণ্য বলছিলেন যে মাঠে যাওয়ার বিষয়টি, কিন্তু তখন তো মাঠে তো যেতে হবে। প্রায় অধিকাংশ বিষয়েই জ্ঞান অর্জনের জন্য মাঠে যেতে হবে। মাঠে ইন দ্য সেন্স দ্যাট জনপরিসরে যেতে হবে, যেখানে মানুষজন আছেন, কাজ করছেন, জীবিকা নির্বাহ করছেন, সেই জীবনের সঙ্গে বিদ্যা চর্চাকে যুক্ত করা। বা পাঠ্য বই শুধু তো নয়, ক্লাসরুমই তো শুধু নয়, ওটাও শেখার জায়গা। এটা কিন্তু দর্শনে ছিল এবং কার্যতও ছিল। উপরন্তু যেটি দ্যাট ক্লাসেরও পার্টিসিপেশন, মানে শিক্ষার্থীদের যে অংশগ্রহণ এবং প্রশ্ন, নতুন চিন্তা, যে কোনো কিছু পাঠদান হোক না কেন, চা হতো দ্যাট এটা থেকে নতুন কোনো চিন্তা কি আসে বা নতুন কোনো প্রশ্ন, হয়তো উত্তর নেই, এগুলাকেও কিন্তু এনকারেজ করা হয়েছে, যাতে করে এটা চলমান, বিদ্যাচর্চাটা একটা চলমান বিষয়ে থাকে এবং প্রজন্মের পর প্রজন্ম সেগুলোর উত্তর খোঁজে। এবং হয়তো বা একটু তো বদলাতেই পারে, এখন সোশ্যাল মিডিয়া এসে গেছে, টেকনোলজি হাতের কাছে, এই প্রযুক্তি আমরা ব্যবহার করব না কেন, দ্যাটস এ ডিফারেন্ট থিং। কিন্তু মূল বিষয়টি তো হচ্ছে মানুষ, তার সমাজ, তার জীবন জীবিকা এবং সেই অনুযায়ী গড়ে ওঠা সমাজ, সংস্কৃতি এবং রাষ্ট্র, তার সঙ্গে সম্পৃক্ত হতে হবে শিক্ষা। এখন বাংলাদেশ যে রাষ্ট্রটি, এটির যে জন্ম হয়েছে মুক্তিযুদ্ধের মাধ্যমে, এবং সেই মুক্তিযুদ্ধের দর্শনের সঙ্গে তো মিল থাকতে হবে শিক্ষা কার্যক্রমে। বা আমরা বিশ্ববিদ্যালয়ে এমন মানুষই গড়ে তুলব যারা কিনা মুক্তিযুদ্ধের আলোকে গড়ে ওঠা যে রাষ্ট্র, সেই রাষ্ট্রটিকে সঠিক লক্ষ্যে পরিচালিত করতে পারে। সেটা কি একজন খুব ভালো রেজাল্ট, আমি ফার্স্ট ক্লাসে পেয়ে গেছি, মুখস্থ করেছি, লিখে দিই, সেটাতে না, সেটা কিন্তু নয়। তার তো অন্তরে ধারণ করতে হবে দেশের প্রতি যে ভালোবাসাটা। কারণ আমি যতটুকু বুঝেছি জাফরুল্লাহ ভাইকে, সেটা এই দ্যাট দেশপ্রেমকেই মূল উপজীব্য করে, এর উপর ভিত্তি করেই গণস্বাস্থ্য কেন্দ্র গড়ে উঠেছে। পাটাতনটা, ফাউন্ডেশনটা এটাই দেশপ্রেম। তাহলে কোনো বিশ্ববিদ্যালয় তো তাই। সুতরাং দেশপ্রেম তো একটা ভেগ কোনো বিষয় নয়, এটাকে অবশ্যই আমি অপারেশনাল ডেফিনেশন অবশ্যই দিতে পারি। তার মানেই হচ্ছে আমি শিক্ষিত হব, সেই শিক্ষাটাকে প্রয়োগ করে যেন জনগণের সেবায় আমি আমার নিজেকে নিয়োজিত করতে পারি, আমি যেন নতুন জ্ঞান নির্মাণ করতে পারি, আমি যেন নতুন পথ তৈরি করতে পারি, নতুন দিশা দেখাতে পারি, চলমান একটা পথ তৈরি করতে পারি। কিন্তু নট বাই ফরগেটিং দ্যাট এই রাষ্ট্রটির মূল উপজীব্য বিষয় কি, মূল ধারা কি, মূল লক্ষ্য কি, সেটি জাফরুল্লাহ ভাইয়ের কাছে, যারা গণস্বাস্থ্য কেন্দ্রের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের সকলের কাছে এটা মূল দর্শন। এবং বিশ্ববিদ্যালয়েরও এটার বাইরে গেলে কিন্তু গণবিশ্ববিদ্যালয় তার যে ভিন্নতা, তার যে সৌন্দর্য, তার যে নিজস্ব দর্শন, সেটি থেকে সরে যাবে। ধন্যবাদ ম্যাডামকে। আমি এই পর্যায়ে আমাদের লাইলা পারভীন বানু ম্যামের কাছে চলে যাব। ম্যাম, আপনি তো গণবিশ্ববিদ্যালয়ের শুরু থেকেই ছিলেন এবং গণস্বাস্থ্যের শুরু থেকেই ছিলেন, এবং সেইখানে বিভিন্ন যখন স্টুডেন্টরা আসা শুরু করলো, সেই স্টুডেন্ট সম্পৃক্ত হয়, স্টুডেন্টদেরকে বিভিন্ন কর্মক্ষেত্রে নিয়ে যাওয়া। তো এই যে স্টুডেন্টদেরকে একেবারে গ্রামে নিয়ে যাওয়া, এইটাকে আপনি কিভাবে দেখেন? এটা আসলে একটা স্টুডেন্টকে কতটা পরিবর্তন করতে সহায়তা করে? আমি এখানে একটা কথা বলতে চাই যে জাফর ভাই এবং সবাই যখন শিক্ষা কার্যক্রমটাই করে, তখন দর্শনটা ছিল শিক্ষায় গরিবের মুক্তি। তো এইখান থেকে গণপাঠশালা, যে গণপাঠশালা তখন তৈরি হয়েছিল আমরা 75-76-এর দিকে, সেই পাঠশালার কথা চিন্তা করতে হবে। গ্রামের যে ছেলেরা গরু ছাগল পুষতো বা খেয়াল করতো, রাখাল ছিল, বাপ মারা সেসব কাজ করাতো, তাদের গরু ছাগল সমেত এই গণস্বাস্থ্যের সাভারের পিছে বিরাট মাঠ ছিল এবং এখনো আছে দেখবা, কিন্তু তখন গাছপালা, ওইখানে
ছাগলগুলো গরুগুলোকে বেঁধে রেখে তারা ক্লাস করতো, মাটির একটা ঘর ছিল। তো সেইখান থেকে শুরু, এবং যে শিক্ষক ছিলেন সে ঢাকা ইউনিভার্সিটি থেকে বাংলায় MA করে এসেছিলেন, শোভা। তো সে তখন কিন্তু খুব আন্তরিকভাবে গ্রামে যে এই সব ছাত্র ছাত্রীদের নিয়ে এসেছিল। তা আমাদের সেইখান থেকে আসতে হবে যে কিভাবে শুরু। তারপরে যখন মেডিকেল কলেজ হলো, সেটা কিন্তু অনেক পরে, সেটা হলো 1998 গণ বিশ্ববিদ্যালয় এবং গণস্বাস্থ্য মেডিকেল সমাজভিত্তিক মেডিকেল কলেজ। তো এখন আমি দুটো কথা বলতে চাই, যে এই যে গণ বিশ্ববিদ্যালয় হওয়ার আগে 2-3 বছর সপ্তাহে একদিন নগর হাসপাতালে একটা মিটিং হতো, এবং কনসেপ্ট পেপারটা তৈরি হয়েছিল। সেটার ব্যাপারে প্রফেসর আনিসুর রহমান উনি উদ্যোগ ছিলেন, এবং ওনাকেই ভিসি করা হবে এই হিসাবে। তো উনি বললো যে কনসেপ্ট পেপার যখন তৈরি হচ্ছে, আমি তখন প্রজেক্ট ডিরেক্টর। তা আপনারা সবাই কিন্তু কনসেপ্ট পেপারটার পিছিয়ে নাম দেখতে পারবেন কারা ওখানে ছিল। আমিও ছিলাম, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে ফার্মেসির যে ছিলেন, হেড ছিলেন, উনিও ছিল, আর সব মানে অনেকেই ছিলেন। তো এখন বলবো এই চিন্তাধারা থেকে যে আমাদের আনিসুর রহমান স্যার হার্ভার্ড, তারপরে জেনেভাতে এসে অনেক করা, মানে লেখাপড়া, এবং উনি বোধহয় পাকিস্তানেও করেছেন, ইকোনমিক্সের প্রফেসর উনি। তো ওনার আব্বাও কিন্তু অ্যাডভাইজার ছিলেন বাংলাদেশ হওয়ার পরে, উনিও ইকোনমিক্সের অ্যাডভাইজার আমাদের সরকারের। তা আমি বলতে চাই, ওনারা যারা বাইরেও অনেক পড়াশোনা করেছেন, ভিতরে এই শান্তিনিকেতনেরটা নিয়ে, এই হার্ভার্ড, এসব সব নিয়ে বসে আলোচনা করে তারপরে কিন্তু গণবিশ্ববিদ্যালয়ের আমাদের বাংলাদেশে কেমন করে হবে এই সে কনসেপ্ট পেপারটা তৈরি করা হয়েছে। তা আমি এখানে বলবো আপনারা সবাই, এবং ছাত্ররাও, এই যে ছাত্রছাত্রী যারা লাবণ্য এরাও আছে, কনসেপ্ট পেপারটা পড়তে হবে। এখন আমাদের গণবিশ্ববিদ্যালয়ে দুটো জিনিস, একটা লাবণ্য বলল অর্থনৈতিক যেটা বেড়ে যাচ্ছে বা এখানে একটা কথা বলবো, আর একটা বলবো শিক্ষক। আমরা হয়তো ছাত্রছাত্রীকে আলোকিত হয় সবকিছু বলতে পারি, কিন্তু শিক্ষক সে যদি ক্লাসে, একটা ছেলে মেয়ে যখন আসছে তারা কিন্তু হায়ার সেকেন্ডারি করে আসছে, তার মানে আমাদের যে এক্সিস্টিং সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, সেখান থেকে আসছে। সে আসলে তাকে হঠাৎ করে তার পরিবেশে যেখানে থাকে, বাবা মা সব কিন্তু এখন বাংলাদেশে যা হচ্ছে সেই পরিবেশ। আমি তাকে মানসিকভাবে চেঞ্জ করতে হলে প্রথমে যে শিক্ষক যে পরিবেশে আসবে, সে শিক্ষককে মানসিকভাবে ঠিক করতে হবে যে হ্যাঁ, সে কনসেপ্ট পেপারটা পড়েছে, জাফরুল্লাহর আদর্শ পড়েছে, তারপরে সে চেষ্টা করবে। একবারে কিন্তু একজনের চেঞ্জ হয় না, সে আস্তে আস্তে নিজে বুঝে চেঞ্জ করবে। 2 নম্বর হলো কারিকুলাম। প্রথম দিকে যে কারিকুলাম গুলো করা হয়েছে, প্রসপেক্টাসে জাফর ভাই কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে ওগুলো লিখেছে, এবং ওগুলোকে কিন্তু ছাপানো হয়েছে, এখন হয় না, কিন্তু প্রত্যেক 2-3 বছর পর পর প্রসপেক্টাস চেঞ্জ হয়েছে। ওখানে গরিব ছাত্রদের জন্য কি হবে, তারপরে মেয়েদের জন্য কি সুবিধা হবে, সব কিছু কিন্তু লাইন দিয়ে দিয়ে লেখা এবং কালো করে হাইলাইট করা। তো ওখানে আমি আসি যে একটা বিল্ডিং হবে, বিরাট হয়েছে, এখানে এখন বলছে মাইক লাগবে, এখানে মডার্ন যে ইগুলো সেগুলো ক্লাসরুমে দিতে হবে, তাহলে তো টাকা লাগবে। এই টাকাটা কে দিবে? গণস্বাস্থ্যের ছাত্রছাত্রীর থেকেই টাকাটা আসে, অন্য কোনো রকম নাই। অন্য কারা আছে? জাফর ভাইয়ের পুরা ফ্যামিলি তারা বৃত্তি দেয়, এবং এর রেজাল্টটা যাদের বৃত্তি দিচ্ছে তারাই কে গরিব, তার ব্যাকগ্রাউন্ডস, এবং তাদের কাছে রেজাল্ট যায়। আমি সামান্য একজন, তাও কিন্তু আমি একটা বৃত্তি দেই। এইরকম করে গণস্বাস্থ্যে যেসব টিচার ডিন তারা রিটায়ার্ড করে এসছে, তারা পেনশন পায়, সব পায়, তারপরেও যদি তারা একটা করে বৃত্তি দেয়, হ্যাঁ, তাহলে কিন্তু এই ছাত্রছাত্রী যারা গরিব সে লিখে দিবে
যে আমি গরিব মেয়েকে দিতে চাই, আমি অমুককে দিতে, সব সিস্টেম কিন্তু ওখানে আছে। আপনারা প্রসপেক্টাসের পৃষ্ঠা এখন পড়েন, পরে দেখেন বৃত্তির কথা যেখানে লেখা আছে, কারা কারা বৃত্তি দিয়েছে, ব্র্যাক কিছু দেয়, গ্রামীণ কিছু দিত, তো ওইগুলো অনেক কিছু বন্ধ হয়ে গেছে। অনেক আছে মেডিকেল কলেজকে দিত, যে আমরা গরিব মেয়ে মেডিকেলে পড়বে তাকে দিব। আর এই যে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিষয়ের উপরে খুব কম আছে মানে বৃত্তিটা। তো আমরা কি সেটার জন্য কিছু করেছি? তা আমরা যদি এই জায়গাগুলো করতে পারি, খুবই অল্প আর দিয়ে যদি বৃত্তিগুলো বাড়াতে পারি, তাহলে কিন্তু পরবর্তীতে এই যে সমাজের যে নতুন থেকে নিম্নবিত্ত থেকে আসবে, ফিক্সড করে দিই যে আমি ওই গরিব মেয়েটা যে রাজশাহী, আমি রাজশাহীতে মানুষ হয়েছি, ওই এলাকা থেকে আসবো, আমার বাড়ি কুষ্টিয়া, ওই রকম এরকম সব কিন্তু পদ্ধতি আছে। আমরা অনেক কথা বলি কিন্তু আমরা এইগুলো চিন্তা করি না। ওইরকম না করলে আবার প্রফেসরদের তো বেতন দিতে হবে, তাই না? তারপরে এই যে এক্সট্রা কারিকুলামে খুব ভালো করছে, খেলাতে দেখলাম এরা ফার্স্ট হয়েছে, ইসে আন্ত বিশ্ববিদ্যালয় এগুলোতে পারফরমেন্স খুবই ভালো আমাদের বিশ্ববিদ্যালয়ে। মেয়েদের প্রত্যেকটা মেয়েদের জোর করে জাফর ভাই যেটা করেছিলেন যে খেলার গ্রুপ করতে হবে, সব খেলায় যোগ দিতে হবে, প্রত্যেকটা বিভাগের মেয়েদের দল থাকতে হবে, মানে হ্যান্ডবলই হোক ক্রিকেট হোক, সেদিকে মেয়েরা আগিয়েও গিয়েছে। আজকে বাংলাদেশের গরিব মেয়েরা, নীলফামারীর কোন গরিব মেয়ে, কৃষকের মেয়ে, সে এখন জিতে গেল ইন্ডিয়াকে হারাইয়ে দিয়ে। তো এইরকম ভাবে উঠে আসবে, তাকে তো আমাদের করতে হবে। তা আমি বেশি সময় নেব না, আমার মনে হয় প্রসপেক্টাসটা সব শিক্ষককেও পড়া উচিত। আর কারিকুলামটা তো জাফর ভাই যেভাবে প্রত্যেকটা ইসে সুন্দরভাবে লিখে দিয়েছে, প্রসপেক্টাসেও আছে। আগের দিকে আমরা সেগুলো করেছি। মেডিকেল কলেজে প্রত্যেক বছর ভর্তি হলে সেই ব্যাচকে প্রথম 1 মাস গ্রামে থাকতে হবে, এবং তার অ্যানাটমি প্রথম সাবজেক্ট যেটা ফার্স্ট ইয়ারে, অ্যানাটমি ফিজিওলজি বায়োকেমিস্ট্রি টিচাররা তাদের সাথে যাবে। আর যারা সমাজবিজ্ঞানের, শহীদ মল্লিকেরও মনে আছে, সেখান থেকে টিচার যেত। আমরা চরফেশন যখন গেছিলাম তখন এরা এরকম করে, এবং পরে ফিজিওথেরাপিকে করা হলো, ডেন্টালের স্টুডেন্টকে করা হলো, তারপরে সমাজবিজ্ঞান সমাজকর্ম এদেরও বলা হলো যে এরা যাবে। তারপরে ম্যাথ ইংলিশের যারা স্টুডেন্ট আছে তারা 4 মাস, এখন কিন্তু লেখা আছে দেখবেন কারিকুলাম প্রথম দিকে, যে এর যে 4 বছর পড়বে বিএসসি বিএর জন্য, 4 মাস গ্রামের একটা স্কুলে সে পাস করার আগে চাকরি করবে। তো এগুলো তো নাই, এগুলো তো জাফর ভাই যে শুধু সব সেক্টরে কাজ করেছে, শুধু যে বলবো না, আমি এখন শিক্ষার দিক দিয়েই বলবো। তো আমার মনে হয় আমি যদি না চিন্তা করি, আমি কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, শিক্ষকরা কোন এসছে, এবং একাডেমিক কাউন্সিলে আলোচনা হবে আমাদের কারিকুলাম সবকিছু নিয়ে। এই আমরা অ্যাডমিনিস্ট্রেশনে ভয় পাবো কেন? অ্যাডমিনিস্ট্রেশন হলো যে কারিকুলাম হবে, যে পরিস্থিতি হবে, তাদের কাজগুলো আগিয়ে নিয়ে যাওয়া। তাদের তো কাজ না কারিকুলাম তৈরি করা, কোন শিক্ষককে রাখবো, কাকে রাখবো না, কাকে প্রমোশন দিব, কাকে প্রমোশন, সবসময় কমিটি আছে। আমাদের যারা খুবই সম্মানিত ট্রাস্টি মেম্বাররা আছেন, তো সেইভাবে যেতে হবে। নিয়ম তো আছে, এই যে একাডেমিক কাউন্সিল, তারপরে এই কমিটি ওই কমিটি ওই কমিটি, সেইগুলোকে চালু রাখতে হবে। জাফর ভাই চলে গেছে, এখন আমরা সেই অন্যান্য পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় যায়, তাদের সাথে যদি আমরা আমাদের করি, আগায় নিয়ে যায়, শুধু মুখে বলি আমি ব্যতিক্রম আর গল্প করি, তাহলে তো হবে না। তা আমি লাবণ্যকে বলবো, খুবই ভালো যে তুমি পয়েন্টগুলো এর আগের আলোচনাতেও তুলে নিয়ে এসছো, যেখানে সিরাজুল ইসলাম স্যার আমাদের সম্মানিত ট্রাস্টি হেড ছিলেন। এইরকম ভাবে আনলে ওনারাও বুঝতে পারবে, কেন ওনারাও তো ব্যস্ত থাকেন ওনাদের নিজেদেরই নিয়ে, এবং যেহেতু কেউ ব্যবসায়ী কি নিয়ে না, তারা ট্রাস্টিও কিন্তু কোনো ব্যবসা হিসেবে না। আমার মনে হয় আমাদের একাডেমিক এই যে এখানে যে আমাদের যারা ছাত্র, আগের ছাত্র, মানে আমি বলবো যারা ছেড়ে চলে গেছে কিন্তু এখন কর্মজীবনে আছে,
তাদেরও এই যে যারা নিশ্চয়ই আজকে এই আলোচনাগুলো করছে তারা তো কিছুটা আলোকিত হয়েছে, তারা তো গণবিশ্ববিদ্যালয়কে ভালোবাসে। তো আমি বলবো এই ভালোবাসাটাকে আমরা আগিয়ে নিতে হলে আমাদের কিন্তু নিজেদেরও সমালোচনা করতে হবে। ধন্যবাদ। ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আমি শহীদ মল্লিক স্যারের কাছে বলতে চাই যে স্যার, আলোকিত মানুষ গড়ে তুলতে হলে তো আলোকিত শিক্ষক দরকার। আর ডক্টর জাফরুল্লাহ চৌধুরী স্যারের আদর্শের ধারায় যদি আমরা শিক্ষার্থীদেরকে তৈরি করতে চাই, সেই আলোয়, মানবতার আলোয় যদি আলোকিত শিক্ষার্থী তৈরি করতে চাই, তাহলে আমাদের শিক্ষকদেরও তো সেই কনসেপ্টটা বোঝা দরকার। তা আপনি তো দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন, তো আপনার সাথে বিভিন্ন সহকর্মীও ছিল। তো শিক্ষক নিয়োগের ক্ষেত্রে গণবিশ্ববিদ্যালয় কি এই বিষয়টিকে প্রাধান্য দেয় যে তিনি আসছেন, তিনি কি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী কনসেপ্ট, মানবতার কনসেপ্ট এইগুলোকে ধারণ করেন কিনা, লালন করেন কিনা, নাকি তিনি শুধু শিক্ষা মানে জীবী হয়েই শিক্ষকতা করতে চান? এই ব্যাপারটা একটু আমাদেরকে জানাবেন স্যার। ধন্যবাদ পবিত্র। আমি একটু সময় নেব না, এবং আমি তোমার এই মানে আজকের এই বিষয়ে আমি এই মতামতটা শুনবো হচ্ছে আসলে শ্রদ্ধেয় নাসিম আক্তার কাছ থেকে আসলে, এবং বাকি সময়টা আমি আশা করছি যেহেতু ওনাকে পেয়েছি যে মানে গণবিশ্ববিদ্যালয় এবং জাফরুল্লাহ চৌধুরীর সাথে সমাজ পরিবর্তন গণস্বাস্থ্য কেন্দ্রের সম্পর্ক, এই বিষয়টা সম্মানিত অধ্যাপক নাসিম আক্তারের কাছ থেকে আমি শুনবো। তবে আমি বলবো যে প্রশ্নটা আমাকে করা হয়েছে সেই প্রশ্নর উত্তরটা অনেক লম্বা এবং সেটা একটা কাঠামোগত বিষয়। এটা কোনো মানে বিচ্ছিন্নভাবে উত্তর বা এর সমাধান করা যাবে না, এটা একটা কাঠামো, একটা বিষয় আছে। সেই কাঠামোটার জন্য আমরা কথা বলবো অন্য একদিন, কিন্তু আজকে আমি আশা করছি যে আমি মানে পুরো গল্পটা আরেকটু বিস্তারিত এবং ম্যাডাম যেগুলি যোগ করতে চান, যেগুলি ম্যাডাম নিজে মনে করছেন যে না এগুলি আসলে আমাদের জানা উচিত, শুধু আমাদের না ডকুমেন্টেড হওয়া উচিত, যেগুলি ভবিষ্যৎ প্রজন্মের জানা উচিত যে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী কি, কেন, কিভাবে বিশ্ববিদ্যালয়কে দেখেছেন, সমাজ পরিবর্তনের যে ধারণাটা আমরা জানি, এটা দেখেছি। কেমন আমি আজকেও কোনো একভাবে আমি গণস্বাস্থ্য কেন্দ্রে গিয়েছিলাম, তো আমি কোনো একজনকে বলছিলাম পৃথিবীতে দেখান তো কোনো একজন যিনি শান শওকতের মধ্যে থেকে, আভিজাত্যের মধ্যে থেকে নিজের পাসপোর্ট ছেড়ে ফেলেছে, যে রাষ্ট্রবিহীন নাগরিক হয়েছে, একটা দেখান যিনি নিজের জৌলুসকে ত্যাগ করে চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যে নিজেকে ফেলে দিয়েছে। আমার জানা মতে আমি এখনো পাইনি। হ্যাঁ, বিপ্লব তো করেছেন নানাভাবে, বিপ্লব তো একটা বিষয় আছে, ম্যাডাম নিজেও ইনভলভ ছিলেন যুদ্ধক্ষেত্রে, রাইফেল নিয়ে যুদ্ধ করেছেন, কিন্তু আমি বলছি যে এইটা আসলে সেই বিষয় যে তো সেই মানুষটার বিষয়ে জানাটা যারা সরাসরি ছিলেন রাধা ম্যাডামের কাছ থেকে আমরা অন্য একদিন শুনবো। আজকে নাসিমের কাছে জানতে চাই যে কোন বিষয়টা আমাদের জানা দরকার, নতুন প্রজন্মের জানা দরকার, যেটা একেবারেই আমাদের কাছে গুরুত্বপূর্ণ বলে ম্যাডাম মনে করেন। যতটুকু সম্ভব ম্যাডাম, যতটুকু বিস্তারিত সম্ভব আমি সত্যি মনে করি যে গণবিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীর জানা এবং উপলব্ধি করা প্রয়োজন জাফরুল্লাহ ভাইয়ের দর্শন কি ছিল। তার কারণ তবে আমি মনে করি এটা আলাদা করে যে তাকে বলতে হবে তেমনটি তো হওয়ার কথা ছিল না। কারণ জাফরুল্লাহ ভাইয়ের উপস্থিতি, তার কথা, তার কাজ, তার যে প্রেরণা, সবকিছু তো গণবিশ্ববিদ্যালয়ের পরতে পরতে লিখিত থাকার কথা। পরতে পরতে সর্বত্র মানুষের মননে, চিন্তায়, বাকচারিতায়, ছোট ছোট গল্পে রাগ করে বকা দিয়েছিলেন, তারপরে আবার ঠাট্টা করে কিভাবে সেটা ডাইলিউট করে দিয়েছিলেন। অসংখ্য কায়দা কানুনের ভেতর দিয়ে যে একটি প্রতিষ্ঠানকে কিভাবে গড়ে তোলা যায় ভালোবেসে, আবার নীতির প্রশ্নে দৃঢ়চিত্ত হয়ে, সেটা তো ভুলে গেলে হবে না।
ভুলে যাওয়া যায় না। আমি মনে করি দ্যাট এটা লিখিত আছে, আমরা হয়তো বা পড়ছি না, পড়ার চেষ্টা করছি না। তাহলে তো আমাদের উচিত হবে, আমি অবশ্যই মনে করি দ্যাট জাফরুল্লাহ ভাইকে ভুলে গেলে বিশ্ববিদ্যালয়ে পড়ে যে দর্শনের আলোকে একজন মানুষ দেশ গড়ার কারিগর বা শ্রমিক বা আরেকটা মুক্তিযোদ্ধা হবে সেটা ভাবা হয়েছিল, সেটি হতে পারবে না। সুতরাং জাফরুল্লাহ ভাইকে চেনা, জানা, বোঝা, তার দর্শনকে জানানো হয়তোবা এই বিশ্ববিদ্যালয়ের একটি বড় কাজ হবে। যেটা আমি বলি দ্যাট শান্তিনিকেতনে গিয়ে আমার মনে হয়েছে রবীন্দ্রনাথ এখানে আছে, তমালতলায় আছে, এখানে আছে, এই করে এখানে আছে, সর্বত্র রবীন্দ্রনাথ আছেন। হ্যাঁ, সেই সুর সৃষ্টিতে আছেন, গাছতলায় ক্লাস হচ্ছে, সেখানে ফিল করা যায়। বিশ্ববিদ্যালয়ে গেলে যেন সেই মুক্তিযুদ্ধের দর্শন, দেশ গড়ার অঙ্গীকার এবং জাফরুল্লাহ ভাইয়ের যে আত্মত্যাগ এবং তার যে দর্শন, তিনি যে গণমানুষের জন্য কি না করেছেন, ভেবেছেন, জীবন উৎসর্গ করেছেন, এবং তিনি যা যা কিছু বিশ্বাস করেছেন, সেই আলোকে যা যা কিছু করেছেন, সেগুলো জানা প্রয়োজন আছে। সেটা কিভাবে করা যাবে সেটি অবশ্যই পরে আমরা আবার কথা বলে জানতে পারবো, কিন্তু তা না হলে মিস আউট করবে। কারণ অন্য যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মধ্যে তো একটি পার্থক্য থাকার কথা, কারণ বিশ্ববিদ্যালয়ের ছাপ পড়ে যায় একেবারে। যারা হাইডেলবার্গে, আমি গিয়েছি হাইডেলবার্গে অবশ্য একটু বড় বেলায়, কিন্তু ছাপ তো পড়ে যায়, লিগেসি বলে এটাকে, তাই না? লিগেসি, পরম্পরা প্রজন্ম চলে যাচ্ছে। তাহলে গণবিশ্ববিদ্যালয়ের সেটি অবশ্যই থাকতে হবে। আর আরেকটি কথা হচ্ছে, জাফরুল্লাহ ভাই এমন একজন মানুষ যিনি মনে করতেন চ্যালেঞ্জ, ঠিক আছে, চ্যালেঞ্জ, কোনো কিছু অপ্রতিরোধ্য নয়, একটার পর একটা চ্যালেঞ্জ নিয়ে উনি সমাজকে গঠন করতে চেয়েছেন। তাহলে এই অঙ্গীকার, এই বিশ্বাস, এই সেলফ রেসপেক্ট, এই সেলফ কনফিডেন্স তো গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে জাগ্রত হওয়া উচিত। এবং সেটার জন্য যদি শিক্ষক নিয়োগের বেলায় কিছুটা মনোযোগী হতে হয়, কিংবা যদি শিক্ষার্থীকে সে ওরিয়েন্টেশন দেওয়া প্রয়োজন বলে মনে হয়, তাহলে সেটি করতে হবে নানা প্রক্রিয়ায়। কিন্তু এই যে দর্শন, দ্যাট মুক্তিযুদ্ধ যিনি করেছেন, সেটি লড়াই করেছেন স্বাধীনতা অর্জনের জন্য, জীবন বাজি রেখে। দেশ গঠনের পর তিনি একেবারে তাঁবুতে শুরু করলেন গণস্বাস্থ্য কেন্দ্র, তো চারিদিকে করলাম তাঁবুতে শুরু হয়ে গেল। এবং সেই যে অঙ্গীকার জনমানুষকে সম্পৃক্ত করার, এবং গ্রামে যাও, গ্রাম গড়ো, বা সহজ ফয়সালা। তাহলে আজকে আমি আমার শিক্ষার্থীকে গ্রামে পাঠাই না, আমি ভাবতে পারছি না। কারণ জাফরুল্লাহ ভাইয়ের মূল বিষয়টাই ছিল, মূল বিষয় কি জানো তো, দেশ গঠন করতে হবে, নো প্রবলেম, গ্রামে যাও, গ্রাম গঠন করো, দেশ গঠন হয়ে যাবে। এবং সেটাই তো তিনি করেছিলেন। শোষণ মুক্ত সমাজ, কোনো প্রকারই শোষণ থাকবে না, ইনইকুয়ালিটি থাকবে না, ইনজাস্টিস থাকবে না, যেখানেই ছিল সেখানে তিনি প্রতিরোধ গড়ে তুলেছেন। তাহলে বিশ্ববিদ্যালয়ে যারা পড়বেন, গণবিশ্ববিদ্যালয়ে, তাদের ভেতরে সেই শক্তির উন্মেষ ঘটতে হবে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আমার কাজ। আমি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অবশ্যই আরো অন্যান্য আছে, কিন্তু বেসিক্যালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি সেই সময়ের শিক্ষার্থী যখন বাংলাদেশ জন্ম নেবে বলে তুঙ্গে উঠেছে এবং যুদ্ধ শুরু হয়ে গেছে, সেই সময়ের বলে আমি এবং আমার প্রজন্মকে পৃথক করা যায় নাকি যায় না লালাপা? যায় তো। কারণটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, কারণটা হচ্ছে সেই সময় আমাদের শিক্ষক ক্লাস, যাদেরকে রায়ের বাজারে ঘুমাতে হচ্ছে এখন, তেমন শিক্ষক তো সত্যি জরুরি একটি বিষয়। তাহলে যদি বিশ্ববিদ্যালয়, শিক্ষক, শিক্ষা কার্যক্রম এগুলাও চেতনার জায়গাটাতে বাতিটা জেলে দেন, এটা যদি কর্তব্য মনে করেন, তাহলে জাফরুল্লাহ ভাইয়ের দর্শন তো সেটাই ছিল।
তাহলে সেই কাজটি তো কন্টিনিউয়াসলি করে যেতে হবে, প্রজন্মের পর প্রজন্মের কাছে সেই বাতিটি, মশালটি পৌঁছে দিতে হবে। সেই দৃঢ়চেতা শিক্ষার্থী হবে, দেশ গঠনের জন্য অঙ্গীকার নিয়ে সে বিশ্ববিদ্যালয় থেকে কর্মক্ষেত্রে ঢুকবে। তেমন মানুষ গড়ে তোলার জন্য যা যা কিছু করা প্রয়োজন সেটি করতে হবে। আর দেখুন না, জাফরুল্লাহ ভাইয়ের কাজ কর্মগুলো তো এমনটাই দ্যাট চ্যালেঞ্জ করেছেন গ্লোবালি। দেখুন ড্রাগ পলিসি যেটা করেছিলেন, এখন গ্লোবালাইজেশনের যুগ, আমি মনে করি লাবণ্য সেটাও একটু ছাপ পড়েছে বোধ হয়, যে এখন তো প্রাইভেটাইজেশনের যুগ, গ্লোবালাইজেশনের যুগ, কনজিউমারিজমের যুগ, এবং এটাই তো বিষয়। বাণিজ্যিকীকরণ হয়ে যাচ্ছে সবকিছু, সেটা বুঝলাম। কিন্তু এগুলোকে থেকে যেটা জাফরুল ভাই মনে করতেন, এমন কোনো কিছু নাই যেটা প্রতিরোধ করা যাবে না। সেটা WHO কে বলে যে হেলথ ফর অল, সেটা তোমরা ঠিক করো, 2000 সালের মধ্যে দিতে হবে। গভর্নমেন্টকে বললো দ্যাট যে এসেনশিয়াল ড্রাগ সেটা শুধু লিস্ট করো। আর এই যে বাজার সয়লাব হয়ে যাচ্ছে, কর্পোরেটরা সব ওষুধ বাণিজ্য করছে, এটা করা যাবে না। সংগ্রামটা কঠিন ছিল। জাফরুল্লাহ ভাই তো গণস্বাস্থ্য কেন্দ্র আর গণবিশ্ববিদ্যালয়েরই মানুষ, কিন্তু সেই মানুষটি সারা বিশ্বে যে নাড়া দিতে পেরেছিলেন 2000 সালের মধ্যে যখন হলো না, তিনি তো গণবিশ্ববিদ্যালয় গণস্বাস্থ্য কেন্দ্রেই একটা সমাবেশ করে ফেললেন, এবং তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে স্বাস্থ্য নীতি এমনটি হতে হবে দেশে দেশে সর্বত্র, যে সোশ্যাল পলিটিক্যাল কালচারাল যে কনটেক্সট সেটা বিবেচনা করা হতে হবে। এটা সবসময় মাথায় রাখতে হবে যে ঔষধ যেন অতি দামে প্রফিটের জন্য বিক্রি না হয়ে যায়, এবং ইন্স্যুরেন্সের বিষয়টি, দরিদ্র মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার বিষয়টি থাকতে হবে। এটা তো একটা ওই সমাবেশ থেকে উঠে আসা একটি বক্তব্য, যেটি সারা বিশ্বে সেটি আলোড়ন সৃষ্টি করেছিল। এই মানুষটির এই চেতনা, এই দর্শন নিয়ে যখন একটি বিশ্ববিদ্যালয়, আমরা শিক্ষক হিসেবে যখন প্রজন্ম তৈরি করছি, তখন আমাদের সেই প্রজন্মকে কি এই উৎসাহে উজ্জীবিত করা আবশ্যক নয়, যে তার সময়কালে যেখানে অন্যায় দেখবে, অবিচার দেখবে, অন্যায্যতা দেখবে, যেখানে দরিদ্র মানুষের শোষণের বিষয় আসবে, নারীর অধিকার হরণের বিষয় দেখবে, শ্রমিকের মজুরি না দেওয়ার বিষয় দেখবে, আমি দাঁড়াবো। একা হলেও এই শক্তি বিশ্ববিদ্যালয় তৈরি করতে পারে। যুগে যুগে করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে বলে বাংলাদেশ হয়েছে। আই এম প্রাউড অফ দ্যাট। সুতরাং গণবিশ্ববিদ্যালয় নতুন সমাজ গড়ার মতো নতুন প্রজন্ম গড়ে তুলতে পারবে, এরাই পারবে, কারণ তাদের সামনে আছে এক ইতিহাস, একজন মানুষ যিনি মানব ধর্মকেই নিজের শিরোপা করেছেন, যিনি ছিলেন কোন প্রকারের ভয় ভীতি ঊর্ধ্বে উঠে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য যে কোনো সময় যিনি প্রস্তুত থেকেছেন। তিনি তো এমন প্রজন্মই তৈরি করতে চেয়েছেন, নয় কি? তাহলে এই আদর্শ, এই দর্শন সেই বিশ্ববিদ্যালয়ের দর্শন হবে না কেন? হতে হবে। অসংখ্য ধন্যবাদ ম্যাডামকে। অনেক দৃঢ় কণ্ঠে তিনি ব্যক্ত করলেন যে গণবিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে সেই আলোকিত মানুষই হতে হবে। কিন্তু আমি এই পর্যায়ে একটু লাবণ্য তরফদারের কাছে যেতে চাই। লাবণ্য তরফদার, এই যে আলোকিত মানুষ হওয়ার জন্য কিছু পরিবেশ লাগে, এবং সেই আলোকিত মানুষটাকে, আদর্শটাকে দেখতে হয়, বুঝতে হয়। তো আমাদের সামনে তো ডক্টর জাফরুল্লাহ চৌধুরী একটা মানে জলজান্ত উদাহরণ। তো আপনাদের বিশ্ববিদ্যালয়ে ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর বিভিন্ন উক্তি, তার ছবি, এগুলো কি ঠাঁই পেয়েছে বা আপনি দেখেন কোথাও? না, এখনো অব্দি আমি সেরকম কিছু দেখি না। একটা আলোচনা সভা যে তৈরি করা হয়েছে, তার জন্য যে ব্যানার তৈরি করা ছিল সেটাই। এছাড়া আমি স্যারের কোনো কিছু আপাতত দেখিনি বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা, অতীতে হয়তো হয়ে যাবে, এইগুলো আমরা চাই বিশ্ববিদ্যালয় হোক। এরপর আমি আরেকটা প্রশ্ন করব, আপনাকে আরেকটা প্রশ্ন করব। আপনাদের বিশ্ববিদ্যালয় যেহেতু আমরা চাই যে মুক্তিযুদ্ধের অনুপ্রেরণায়, মুক্তিযুদ্ধের চেতনায় এক একটা মানুষের ভিতরে থাকুক, এবং মুক্তিযুদ্ধের চেতনায় এক একটা মানুষ গর্বিত হোক, এবং সেই রকম মানুষও। তো আপনাদের বিশ্ববিদ্যালয়ে সেই ভাষা আন্দোলনের শহীদদের স্মরণের জন্য, মুক্তিযোদ্ধাদের
স্মরণের জন্য কি শহীদ মিনার বা এরকম কোনো নির্দিষ্ট জায়গা আছে যেখানে আপনারা স্মরণ করতে পারেন তাদেরকে? বা আমি মুক্তিযোদ্ধাদের স্মরণের জন্য আলাদা কোনো জায়গাটা বাদই দিলাম, আমি যদি একেবারে ভাষা শহীদদের জন্য শহীদ মিনারের কথাটা বলি, এটা কি আপনাদের বিশ্ববিদ্যালয়ে আছে? না, আমাদের বিশ্ববিদ্যালয়ে এই জিনিসটি নেই। শহীদ মিনার বা ভাষা শহীদদের প্রতি সম্মান জানানোর জন্য আলাদা কোনো নির্দিষ্ট জায়গা নেই। আগে আমাদের হচ্ছে, আমি পাইনি নিজে, কিন্তু আমি শুনেছি যে আমাদের যখন আগে ওরিয়েন্টেশন হতো বা হচ্ছে নবীনবরণ করা হতো, তখন সাভারে হচ্ছে স্মৃতিসৌধে শপথ বাক্য পাঠ করা হতো। এটাও এখন বন্ধ হয়ে গেছে। ও মানে আপনাদের যে শপথ বাক্য পাঠ করানো হতো এবং সাভারের স্মৃতিসৌধে নিয়ে যে শহীদদের মর্যাদাকে সামনে রেখে শপথ করানো হতো যে তোমরা হবা দেশের জন্য একটা গর্বিত সৈনিক, তোমরা দেশের জন্য কাজ করবা, সেটাও এখন বন্ধ হয়ে গেছে, সেই শপথটাও এখনো পাঠ করানো হয় না আপনাদেরকে? আমি নিজে পাইনি। লাবণ্য তরফদার আপনার হ্যাঁ বলুন। মানে আমি নিজেও পাইনি এই জিনিসটি, শুধু শুনেছি সিনিয়রদের কাছে যে এটা অতীতে হইতো, আর বর্তমানেও যারা আসতেছে তারাও হচ্ছে এই জিনিসটা পাচ্ছে না, বলতে গেলে এটা পুরোপুরি বন্ধ। আপনাদের বিশ্ববিদ্যালয়ে কি আপনারা মুক্ত মঞ্চ পেয়েছেন যেখানে আপনারা কালচারাল অ্যাক্টিভিটিস গুলো করতে পারেন? না, সেরকম কোনো মুক্ত মঞ্চ আমি পাইনি। আচ্ছা, ধন্যবাদ লাবণ্য তরফদার আপনাকে। একটা কথা বলতে চাই এখানে, সেটা হলো যে তুমি যে দুটো কথা বললা, আমি তখন এসেছিলাম আমাদের যে তৃতীয় ছাত্র সংসদ, তাদের যে মিটিং এ জাফর ভাইয়ের সামনেই তারা এসব তুলেছিল যে আমাদের মুক্ত মঞ্চ যেটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আছে, তারপরে শহীদ মিনার আছে, এগুলো তারা চায়। তো জাফর ভাই বলছিলেন, আমি এবং সব শিক্ষকরাও ছিল আর ওই সংসদের মেম্বাররা ছিল, তো বললো যে শহীদ মিনারটা আমাদের খুবই কাছে, 1 মাইলের মধ্যে, তা আমাদের এখানে এই মাঠের মধ্যে আবার কেন একটা করতে হবে? ছাত্রছাত্রীরা ওই শহীদ মিনারেই সব সময় যে মানে স্মৃতিসৌধে হ্যাঁ ওইটাই করবে। আর আগে ছিল আমাদের যেদিন 21শে ফেব্রুয়ারি সবাই নগর হাসপাতাল, গণস্বাস্থ্য থেকে সবাই চলে যেত নগর হাসপাতালে, এবং সেইখান থেকে মানে বাসের ব্যবস্থা করা হতো, সবাই এই হেঁটে ওই আমরা স্মৃতিসৌধে যেতাম। প্রত্যেক আগের এটা ইতিহাস ছিল, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজের ছাত্ররা ভর্তি হলে তাদের স্মৃতিসৌধে নিয়ে এখানে শপথ করানো হতো, এবং একজন কাকে করতেন খুবই বাংলাদেশে যে নাম করা বা যার মানসিক আলোকিত মানুষ আছেন তাকে নিয়ে আসা হতো। তো এটা গুলো তো এখন আমাদের যে লাবণ্য বলছে নাই, এটা তো আসলে চলে যাওয়ার কথা না, যেটা আমি নাসিম ম্যাডামকে খুব ধন্যবাদ দিব যে ওনার যেগুলো সেগুলো আসল যে 2-1টা জিনিস তো কেউ বাদ দিতে পারে না, যেটা লেখা আছে। আমি বললাম যে প্রসপেক্টাসে সুন্দর করে লেখা আছে এবং কালো দাগ দিয়ে হাইলাইট করা আছে যেগুলো হতেই হবে, তো এটা কারা এগুলো বন্ধ করে দিচ্ছে? 1 নম্বর। 2 নম্বর হলো যে উনি করেছিল যে গেট থেকে আগে ছাত্রছাত্রীরা বা টিচাররা কি বলে রিক্সা নিয়ে একাডেমিক ভবন পর্যন্ত যেত। উনি বললেন না, গেটের বাইরে রিক্সা রাখতে হবে, কারণ এখন আমরা হাঁটাচলা করি না, ছাত্রছাত্রীদের ওইটুকু হেঁটে আসতে হবে, টিচারদের ওইটুকু হেঁটে আসতে হবে। তাহলে এটা শুধু যে উনি অন্যদের কথা চিন্তা করেছে বা বড় বড় করছে তা না, উনি কিন্তু স্বাস্থ্যের যে হাতটা হবে, এই যে লিফট কিন্তু নগর হাসপাতাল কোনো বা ছাত্রছাত্রীদের জন্য এলাও ছিল না, শুধু রোগীদের জন্য। কিন্তু আমরা তো এখন এই যে কি বলবো মডার্নিটির সাথে হয়ে গেছে, এবং সেই জন্য ডায়াবেটিস হচ্ছে, এই হচ্ছে, ওই হচ্ছে, ওইটা। আরেকটা কথা আমি বলবো যেটা নাসিম ম্যাডাম খুব ভালো বলেছে, এই যে পিএইচএ বিল্ডিংটা সবাই দেখে বিরাট, 2000 সালের ডিসেম্বরে 4 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত মেন মিটিংটা হয়, 92টা দেশের যারা অ্যাক্টিভিস্ট তারা এসছে, এবং প্রথম যেটা তৈরি করেছিল সেটা হলো সাভার চার্টার। এই আমরা
অনেক চার্টারের গল্প শুনি যারা জেনেভায় হয়, ওই অন্যান্য জায়গায় হয়, কিন্তু সাভার চার্টারটা এখন 50টা ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট হয়েছে। কিন্তু আমরা কয়জন জানি? গণবিশ্ববিদ্যালয়ের কয়জন জানে? এই গণবিশ্ববিদ্যালয় ফাংশন করতে যায় পিএইচএতে, আমরা ভাড়া দিয়ে করি, ভাড়া কমাতে বলি যে না আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য, আমি যখন দায়িত্বে ছিলাম, এটা কমানো হোক, এই করা হোক। কিন্তু সেই কাহিনী তো আমরা বিশ্ববিদ্যালয়কে বলিনি যে এই চার্টারটা কোথায়, যেটা 50টা ভাষায় ইউএসএ, সারা ওয়ার্ল্ডে জাফরুল্লাহকে চিনে। আমি যখন 78-এ লন্ডনে গেলাম, একটা লাইব্রেরিতে জাফর ভাই লিখে দিত কোথায় কোথায় যাবো, লাইব্রেরিতে গেছে, তো তারা জিজ্ঞাসা করছে তুমি কোন দেশ থেকে এসছো, আমি যে বাংলাদেশ। ডু ইউ নো জাফরুল্লাহ? তো এই ছিল সেই সময়। কিন্তু আমরা জাফরুল্লাহকে বাংলাদেশে, উনি এই যে কোভিড এর জন্য যে তৈরি করলেন স্যাম্পল, আমরা কিভাবে তার এগেইনস্টে গেলাম। বিএমএ থেকে তাকে স্বাস্থ্যনীতি করবে দেখে তাকে বাদ দিয়ে দিল, তাকে ঢুকতে দেয় না বিএমএ, কত রকম ভাবে আগুন দিল ফার্মাসিউটিক্যাল। এইসব কাহিনীগুলো লিখতে হবে, কারণ বিশ্ববিদ্যালয়ের কাজ শুধু সিলেবাস পড়লাম, প্রশ্নের উত্তর দিলাম, আর আমি এ গ্রেড বি গ্রেড পেয়ে গেলাম। এটা তো না, মানে এটা বিশ্ববিদ্যালয়ের জন্য না। হ্যাঁ, এইটা আমি বলবো। নাসিম ম্যাডাম যে কথাগুলো কয়েকটা বলেছেন খুবই ভালো, যেহেতু বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা কথা বলছি, ছাত্রছাত্রীর মনন নিয়ে কথা বলছি, এবং আজকে ছিল নতুন প্রজন্মের মননে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। তাহলে তো ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী সব দিকে না হলেও অন্তত শিক্ষার দিকে উনি কি কি করেছেন, কি সমাজের চিন্তাধারায় যে পরিবর্তনটা আনতে চেয়েছেন, সেটা তো জানতেই হবে। আর এই যে সাইকেল চালানো, আজকাল ফ্যাশন করে মেয়েরা সাইকেল চালায়, কিন্তু সেই 75-এ তখন ছিল সবাইকে 3 মাসের মধ্যে সাইকেল চালানো শিখতেই হবে। এই যে প্যারামেডিক মেয়েরা গ্রাম থেকে আসা, ম্যাট্রিক পাস বা কেউ ম্যাট্রিক পাস করেনি, তারপরে কি হলো, ইউনিসেফ থেকে করলো যে ডাইদের ট্রেনিং হবে, কেন তারা গ্রামে গ্রামে যাবে, তাদের 3 মাসের ট্রেনিং হবে, গণস্বাস্থ্যে এসে 300 জন করে, এবং একটা করে সাইকেল দিবে। এখানে ট্রেনিং হলো, সব হলো। আমরা তখন নিজের চোখে এগুলো দেখেছি ইতিহাস। যখন তাদের একটা ছাতা, একটা ব্যাগ আর একটা সাইকেল দেওয়া হলো, গ্রামে যে দেখা গেল সে আর ওই সাইকেল চালিয়ে করে না, তার হাজবেন্ড নিয়ে নিয়েছে সাইকেল, ছেলে নিয়ে নিয়েছে সাইকেল। তো সমাজটাকে তাহলে কি ট্রেনিং দিয়ে দিল আর চেঞ্জ হয়ে গেল? তা তো না। যে শিক্ষাটা পেল ওই মেয়েটা, ওই মহিলা দায়ী, সেটা সমাজের যে তার পরিবেশে সে করতে পারলো না। তো একটা বিরাট বাংলাদেশের মধ্যে, আমাকে 78-এ সাসেক্স ইউনিভার্সিটিতে গেছিলাম, তখন আমি গণস্বাস্থ্য সম্বন্ধে যখন বলেছিলাম, তখন এক ভদ্র মহিলা, উনি হলেন এই হল্যান্ডের, মানে উনি অ্যাক্টিভিস্ট, উনি বললো যে তোমাদেরটা তো মনে হচ্ছে একটা দ্বীপের মতো ছোট্ট, তোমরাই নিয়ম কানুন করছো, করে তোমরাই থাকতেছো, এটা তো কোনো সমাজকে কতখানি চেঞ্জ করতে পারলো। তা আজকে 50 বছর পরে আমরা কতটুকু চেঞ্জ করতে পেরেছি। জাফর ভাই তার সব জীবন দিয়ে তিনি যা করে গেছেন, সেইটাকে আমরা নতুন প্রজন্মকে কতটুকু দিতে পেরেছে, এগুলো বোধহয় হিসাব করার সময় এসে গেছে। ধন্যবাদ সবাই। লালাপার সঙ্গে যুক্ত করছি আমি সাইকেলের গল্পটা। সেটা হচ্ছে ওই যে প্যারামেডিকদের যে সাইকেলের করে যাওয়া ইত্যাদি, ঠিক আছে। এখন সেই সময়ে মেয়েরা সাইকেলে করে যাচ্ছে, এটাই তো একটা বড় চ্যালেঞ্জ নয় কি? দেখা গেল যে আন্তর্জাতিক নারী দিবসে তখন সাভার থেকে ঢাকা পর্যন্ত মেয়েরা সাইকেল চালিয়ে চলে গেল বিশাল র্যালি করে। এটা একটা ডিসপ্লে। আমি বলি ওইটা না, আমি একটু বলি একদম এক্সাক্ট এটা দিয়ে। এটা 77 সালের 1 মে দিবস হিসাবে তখন প্যারামেডিক এবং অন্য কর্মীরা সব, এবং সেখানে আমিও, তার 2 সপ্তাহ আগে থেকে জাফর ভাই বললো এই প্রোগ্রাম আমাদের করতেই হবে। তো তখন সবাইকে প্যান্ট শার্ট পরালো, এবং সেই দিন মেয়েদের জিজ্ঞাসা করছিল আপনারা কি রঙের নিবেন, তো খাকি রঙের প্যান্ট, সাদা শার্ট। এবং ওইখানে আমিও ছিলাম, আমাকেও শিখতে হয়েছে সাইকেল যে যাব। তো আমরা গেলাম, তারপরে ওইখানে যে ঢাকাতে শহীদ মিনার থেকে তখন যাওয়া হলো প্রেস ক্লাবে। তো এইগুলো আর বলতে চাই না, কিন্তু তারপর থেকে সবাই প্যান্ট শার্ট পরে ডিউটি করতো।
কিন্তু সেই প্যান্ট শার্ট আজকে দেখেন সবাই সালোয়ার কামিজ পরে, ঝুল লম্বা করে, এই নিয়ে অনেক কিছু হয়েছে। কিন্তু আমরা তখন এইভাবে সমাজের 77-এ চিন্তা করেন, 78-এ সবাই কিন্তু প্যান্ট শার্ট পরে কাজ করতাম, ওড়না টোড়নার কোনো চিন্তাই ছিল না। ওই জন্য বললাম, বাইরে ওরা বলছে তোমরা তো একটা দ্বীপের মধ্যে নিজেদের এটা করছো। আর সাইকেলের কথা বলছেন, এই সাইকেলে করে এই সাভার ক্যান্টনমেন্টের ওই দিক থেকে মেয়েরা গ্রামে যেত, প্রত্যেকটা আর্মি ওখানে নামাতো, মেয়েদের নেমে হেঁটে যেতে হতো এবং তারা টিজ করতো। এরকম অনেক ঘটনা আছে। এবং এই একটা মেয়ে সাইকেলে যাচ্ছিল, একটা ট্রাক তাকে ঠেলে ফেলে এবং সে হেড ইনজুরি হয়ে মারা যায়। তো এরকম তো অনেকে জীবনও দিয়েছে, তাই না, এই যুদ্ধে, মানে সাইকেলের চালনার যুদ্ধে। আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ। হয়তো কোনো বিদ্যুৎ বিভ্রাট বা কোনো সমস্যার কারণে নাসিম আক্তার ম্যাম আমাদের এখানে নেই। তো আমি পর্যায়ে শহীদ মনির স্যারের কাছে চলে যাবো। স্যার, আসলে আমরা কেমন বাংলাদেশ চাই এবং কেমন গণবিশ্ববিদ্যালয় চাই, খুব সংক্ষেপে যদি একটু বলেন। না, আসলে নাসিম ম্যাডাম বোধহয় ডিসকানেক্ট হয়ে গেছে, না? জি, আচ্ছা আচ্ছা আচ্ছা। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে স্যার, আমরা আপনার কথাটা শুনে আস্তে আস্তে বিদায় নিব। না, কেমন বাংলাদেশ দেখতে চাই, আসলে এটার উত্তরটা অনেক লম্বা, কিন্তু আমি বলবো যে কেমন বাংলাদেশ দেখতে চাই তার একটা চিত্র কিন্তু আমাদের দুজন শ্রদ্ধেয় প্রফেসর অধ্যাপক লালা পারভীন বানু এবং নাসিম আক্তার হোসেন বলেছেন। আসলে আমি মনে করি যে আসলে মানে গণবিশ্ববিদ্যালয়ের দর্শন এটাই হওয়া উচিত, আর বাংলাদেশ যেটা দেখতে চাই সেটাই। আসলে বাংলাদেশ, ভিন্ন বাংলাদেশ দেখবার কোনো সুযোগ নেই। আমাদের যেই বাংলাদেশ সূচনা করেছিলেন লায়লা পারভীন বানু অথবা নাসিম আক্তার হোসেন, তারও আগে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, আসলে সেই স্বপ্নের বাংলাদেশের দিকে চলবার জন্য যে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, আমার মনে হয় যে আমাদের দায়িত্বটা হবে আসলে এখন ওনাদের চিন্তা চেতনাকে আমাদের চিন্তা চেতনার সাথে একাত্ম করে চলবার চেষ্টা করা। আসলে তাহলেই ওনারা যে বাংলাদেশ দেখতে চেয়েছিলেন সেই বাংলাদেশ হয়তো সম্ভব। রাইট, মানে এটা নিয়ে অনেক লম্বা আলোচনা করা যাবে, করতেও চাবে, অনেকে করবে, কিন্তু আমার কাছে মনে হয় খুবই ছোট করে বলতে আমাদেরকে আসলে অবশ্যই চিন্তায় চেতনায় ওনাদের ভাবনাটাকে ধারণ করতে পারতে হবে। তারপরে প্রাতিষ্ঠানিক কিছু নিয়ম কানুন থাকে, সেই প্রাতিষ্ঠানিক নিয়ম কানুনের মধ্যে অবশ্যই গণবিশ্ববিদ্যালয়ের যে দর্শন আছে সেই দর্শনকে মাথায় রেখেই কিন্তু আমাদের সমস্ত মানে কার্যক্রম পরিচালিত হলেই আসলে কেমন বাংলাদেশ দেখতে চাই সেদিকে কিছুটা হলেও ধাবিত হবে। কিন্তু আমার কাছে মনে হয় এখন আমাদের কাছে আপাতত গণবিশ্ববিদ্যালয় আর দু একটা বিশ্ববিদ্যালয়ের মতোই একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়। তবে আশা করছি যেহেতু মানে সূচনার লোকজনরা আছেন, তারা অচিরেই তাদের স্বপ্নের যে বিশ্ববিদ্যালয় সেখানে যাবার উদ্যোগ গ্রহণ করবেন আর কি। আসলে এটা যাতে কেবলই আরো 5-10টা ডিগ্রি প্রদানকারী বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত না হয়, একটা আদর্শ বা যেটা নাসিম ম্যাডাম বললেন যে একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করবার সাথে সাথে তার মধ্যে এই গ্রাজুয়েটের মধ্যে এক বিশেষ রকমের ভিন্নতা তৈরি হবে, যা দিয়ে বোঝা যাবে ইনি গণবিশ্ববিদ্যালয়। যেটা আমি মনে করি যে হয়তো কিছুটা হলেও আমাদের পূর্বের যে মেডিকেল কলেজের স্টুডেন্টরা আছে তারা নানান জায়গায় কাজ করছে, সেখানে কিন্তু গণস্বাস্থ্যের বা গণবিশ্ববিদ্যালয়ের একটা ছাপ আছে বলে আমার কাছে
মনে হয়, যদিও মানে তাদের সাথে আমার সরাসরি সম্পর্ক ছিল না, তাদের বললে এমন আমার কাছে যেটা মনে হয় যে গণস্বাস্থ্যের একজন আছে হচ্ছে আলমগীর কবির রানা, যারা এই গণস্বাস্থ্য কেন্দ্রের ভিতরে থেকেই উচ্চশিক্ষা অর্জন করেছে। তো এদের মধ্যে কিন্তু গণস্বাস্থ্যের গণবিশ্ববিদ্যালয়ের একটা যে ছাপ আছে সেটা খুঁজে পাওয়া যায় আসলে। তো সেটা কারণ হচ্ছে যে ওর কারিকুলামের মধ্যে ছিল, ভাবনার মধ্যে ছিল। এখন আমাদের ওইটা করতে হবে আসলে। আমি আলোচনাটা লম্বা করতে চাই না, মূল আলোচনাটা আসলে আমার নাসিম ম্যাডামের কাছ থেকে সর্বশেষ কথাটা শুনতে পারলে ভালো লাগতো আসলে, বা লাস্ট লাইনটা কিভাবে শেষ করেন। আচ্ছা, তো ধন্যবাদ স্যারকে। আমি এই পর্যায়ে ডক্টর লাইলা পারভীন বানু ম্যামকে চলে যাব। ম্যাম, খুব সংক্ষেপে যদি বলেন যে কেমন গণবিশ্ববিদ্যালয় আমরা চাই, খুব সংক্ষেপে যদি আমাদেরকে একটু বলেন, আমরা আলোচনা একেবারে শেষ করতে। গণ বিশ্ববিদ্যালয় সবাইকে কনসেপ্ট পেপার আবার পড়তে বলবো। ওইখানে সব কিছু সুন্দরভাবে লেখা আছে, বাংলায়ও ট্রান্সলেট করা আছে। আমরা যদি সেইটা করি তাহলে, আর আমি হয়তো একভাবে বলবো, আর একজনের দৃষ্টিভঙ্গি শহীদ মল্লিক অন্যভাবে বলবে কেমন চায়, কিন্তু আমি বলবো কনসেপ্ট পেপারটাই হলো সব। ধন্যবাদ। আর এখানে একটা কথা, নাসিম ম্যাডাম থাকলে ভালো হতো। আমি যুদ্ধে আমার বর্ডার কুষ্টিয়া এবং অন্যান্য বর্ডারে গিয়েছি। শুধু ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা ছিল তার একটা অংশ, কিন্তু যুদ্ধে এই যে গ্রামের কৃষক এবং অন্য সাধারণদের যে দেখেছি পানিতে ডুবে 3 দিন শুকনা রুটি খেয়ে, তাদের সাথে কথা বলেছি, তাদেরও বাদ দেওয়া যায় না। দেশটা স্বাধীন হয়েছে, সবাই সব শ্রেণী থেকে একত্র হয়েছিল বলে। ধন্যবাদ সবাইকে। তো আজকে আমাদের অনুষ্ঠান এই পর্যন্তই। আগামী সপ্তাহে আমরা আবারও আসবো। আমরা কি একটু ওয়েট করবো ম্যাডাম জয়েন করে কিনা 2-3 মিনিট? সময় আছে? অলরেডি আমরা লাইভটা ম্যাম হচ্ছে জয়েন করেছেন, একটু অ্যাড দিতে বলতেছেন। আচ্ছা, ধন্যবাদ। তবে লাবণ্যকেও ধন্যবাদ যে তুমিও ছাত্রছাত্রীদের যারা এখন আছে তারা এই পয়েন্টগুলো যে তুলে ধরবা, যে এখন কেন ইয়ে হয় না। এখন কি আমাকে শোনা যাচ্ছে? জি জি ম্যাডাম। জি ম্যাম, আমরা আপনাকে শুনতে পাচ্ছি এবং অসংখ্য ধন্যবাদ। একেবারে আলোচনার শেষ পর্যায়ে আপনাকে আমরা আবার পেয়েছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা সবাই আপনাকে মিস করতেছিলাম এবং আপনাকে নিয়ে কথা বলতে, শেষ লাইনটা যদি আপনার মুখ থেকে শুনতে পেতাম তাহলে খুব ভালো হতো। আবারও যেটা বলতে চাচ্ছি, দ্যাট ওই যে সাইকেলের গল্পটাই শুনছিলাম, যে এটা আসলে ব্যারিয়ার ভাঙার জন্য জাফরুল্লাহ ভাই একে একে যত প্রকার প্রতিবন্ধকতা আছে, চ্যালেঞ্জ আছে, সেগুলো ভাঙার জন্য যা যা কিছু প্রয়োজন সেটাই উনি করতে চেয়েছেন। আমি মনে করি এটা নতুন প্রজন্ম কেউ সেটি শিখতে হবে। আরেকটি বিষয় হচ্ছে জাফরুল্লাহ ভাই ফাউন্ডার গণস্বাস্থ্য কেন্দ্রের গণবিশ্ববিদ্যালয়ে, তিনি কি ওনার, তিনি কি মালিক? নেভার। জনগণ এটার মালিক, রাইট? তাহলে দেখুন এখানে আমরা কি শিখবো, মানে জাফরুল্লাহ ভাইয়ের জীবন থেকে তো কিছু শিখছি, সেটা হচ্ছে সর্বজন মালিকানা, সবকিছুর মালিক জনগণ, তাই তো? সুতরাং উনি এটাও যদি শিক্ষার বিষয় হয়। আরেকটি হচ্ছে উনি তো সবার বড় ভাই, সবার কাছে উনি বড় ভাই। তাহলে এত কাজ করলেন, এত কিছু করলেন, বকাঝকা করলেন, দিক নির্দেশনা দিলেন, সব শেষে দিন শেষে আমি তোমার বড় ভাই এবং সবার আপনজন। এইটা হতে পারে। এগুলি কি নতুন প্রজন্মের শিখতে হবে না? বা শিখতে হলেই তো সে ভালো মানুষ হয়ে উঠবে। আর এটা হচ্ছে জাফরুল্লাহ ভাই অনেক বোল্ড ছিলেন, হ্যাঁ ঠিক আছে, কিন্তু তিনি তো আসলে পিস ব্রোকারও বটে। রাজনীতির অঙ্গনে যদি দেখেন, শান্তি স্থাপনের জন্য তিনি কিন্তু প্রচুর একটা মানে মধ্যস্থতাকারীর ভূমিকায় অনেক সময়ই গেছেন, কিন্তু নিজের বক্তব্যকে হারিয়ে ফেলে নয়। তার মানে হচ্ছে যে তিনি কখনো সত্য কথাটা বলতে, ন্যায় কথাটা বলতে কখনোই ভীত হননি, সন্ত্রস্ত হননি, চুপ করে যাননি। ট্রুথ শ্যাল প্রিভেল, বাস, দ্যাটস ইট। তাহলে এগুলো যদি নীতিবাক্য হয়, নীতিকথা হয়, জ্ঞান হয়, সেই জ্ঞানগুলো যদি জাফরুল্লাহ ভাই তার নিজের জীবনে বাস্তবায়ন করে গিয়ে থাকেন, একটা
মানে লিজেন্ড তৈরি হয়ে গিয়ে থাকে আমাদের স্মৃতিতে, এবং আমরা শিখেছি যে অনেক কিছু তার কাছে, সেই শিক্ষাটা যদি নতুন প্রজন্মের কাছে আমরা পৌঁছে দিই এবং গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে যদি সেই মানুষটি তৈরি হয় যে নতুন বাংলাদেশ গড়ার শক্তি সামর্থ্য নিয়ে বলিষ্ঠ হয়ে গড়ে উঠবে, সেখানে ভুলটা কোথায়? এটাই তো করণীয় বলে আমি মনে করি, এবং সেটাই করতে হবে। তাহলেই শিক্ষার্থীরা, নতুন প্রজন্ম ও শিক্ষাকে আনন্দের সঙ্গে গ্রহণ করবে। তারা মনে করতে পারবে শিক্ষা ইজ মিনিংফুল। তারা মনে করতে পারবে হ্যাঁ একটা লক্ষ্য আছে, শিক্ষার একটা লক্ষ্য আছে, হ্যাঁ আমি ভালো মানুষ হতে চাই, আমি দেশ গঠন করতে চাই, সেই জন্য আমি লেখাপড়া করছি, ভালো করে লেখাপড়া করব। এগুলো প্রয়োজন আছে। শুধু বই পড়ে মুখস্থ করে পরীক্ষা দিলে বিদ্যা অর্জন হবে না, কখনোই হয়নি। মানুষ হিসাবে যদি গড়ে তুলতে হয়, শিক্ষকদের ভূমিকা আছে, শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা আছে। আমি মনে করি গণবিশ্ববিদ্যালয় বাংলাদেশে সেই বিশ্ববিদ্যালয়টিতে আবার নিজেদের ফিরে যেতে পারবে এবং গঠন করতে পারবে, যেখানে আমরা আশা করব প্রতিটি শিক্ষার্থী আদর্শ নিয়ে বড় হবে। সে আদর্শটি কি? বাংলাদেশ গড়ে তোলার, যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করেন, মাথা নোয়াবার নয়। মুক্তিযুদ্ধ হয়েছে কেন? কারণ তখনকার প্রজন্ম মাথা নোয়াবে না, কোনো অবস্থায় মাথা নোয়াবেন না। এখনকার প্রজন্ম অন্য কিছু অঙ্গীকার করবে, অন্য কোনো লক্ষ্যে দেশকে সেই মাত্রায় পৌঁছে দেবে বলে নতুন প্রতিজ্ঞা নিয়ে তৈরি হবে। সেই তৈরি হওয়ার জন্য তো জাফরুল্লাহ ভাইকে আমাদের নিত্য জীবন যাপনে স্মরণে রাখতে হবে, তার দর্শনকে আমাদের গুরুত্ব দিতে হবে। এটাই আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ ম্যাম। তো আমরা আজকে আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের আলোচনা আমি সকলের অনুমতি নিয়ে এখানে শেষ করতে চাচ্ছি। স্যার, আমরা কি আলোচনা শেষ করতে পারি? আমার মনে হয় যে নাসিম ম্যাডামের অনুমতি করবে। আমার মনে হয় যে ম্যাডাম যদি কোনো কিছু যোগ করবার থাকে না থাকে তাহলে আমরা, আর যদি লাস্ট লাইন বলেন যে দিছি, তাহলে আমরা আজকের জন্য আলোচনাটা। বিশ্ববিদ্যালয়ের নামটি কিন্তু গণ বিশ্ববিদ্যালয়, রাইট? গণমুখী শিক্ষা অর্জন হোক, সেখানে গণ মানুষের স্বার্থে প্রতিটি শিক্ষার্থী অঙ্গীকারবদ্ধ হোক, এটাই আমি চাইবো। আমি যদি কিছুটাও সেখানে অবদান রাখতে পারি, আবারও কোনো কিছু করতে পারি, আই উইল বি অলওয়েজ দেয়ার, সেটা আমি বলতে পারি। অসংখ্য ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে ডক্টর লাইলা পারভীন বানু এবং ডক্টর নাসিম আক্তার এবং আমাদের সাথে ছিলেন আমাদের শ্রদ্ধেয় শহীদ মল্লিক স্যার ও লাবণ্য তরফদার। সকলকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন, আমাদের লাইভ অনুষ্ঠান যারা শুনলেন, তাদেরকেও সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। দেখা হবে আগামী পর্বে, আগামী কোনো বিষয়ে। সকলের মরণে থাকুক আমাদের সকলের শ্রদ্ধ গ্রামের ডাক্তার, জনগণের ডাক্তার, মানুষের ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম, দেখা হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।